নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম রহস্য উপন্যাসের তৃতীয় পর্ব, যার অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মৃত্যুবান। তারিণী, মহেশ ও সুবোধ, ডক্টর সোম ও রাজা বাহাদুর দুজনে মিলে অনেক কষ্টে এক প্রকার যেন জোর করে নিশানাথকে ঘর থেকে টেনে নিয়ে গেলেন। নিশানাথ মৃদু অস্পষ্ট আপত্তি জানাতে জানাতে ওদের সঙ্গে যেতে যেন কতকটা বাধ্যই হলেন। তার মৃদু আপত্তি তখনও শোনা যাচ্ছিল। খুঁজে দেখ বিনু, খুঁজে দেখ, ভেতর থেকে যেমন করে হোক শয়তানটাকে খুঁজে বের কর, খুঁজে দেখ, খুঁজলেই পাবি। সুহাস গেছে, কে বলতে পারে এবার হয়তো তোমারই পালা। অভিশাপ, অভিশাপ, মৃত রত্নেশ্বর মল্লিকের অভিশাপ। দুধকলা দিয়ে তিনি কালসাপ পুষেছিলেন, কেউ থাকবে না, রাবণের বংশের মতোই একেবারে নির্বংশ হয়ে যাবে রে। মনে করে দেখ, রামায়ণে সেই দশাননের খেদোক্তি, 1 লক্ষ পুত্র মোর, 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল মোর বংশে দিতে বাতি। ক্রমে নিশানাথের কণ্ঠস্বর অস্পষ্ট হতে অস্পষ্টতর হয়ে একসময় আর শোনা গেল না। ঘরের মধ্যে সবকটি প্রাণী যেন স্তব্ধ, অনড় হয়ে গেছে। উঁচু পতনের শব্দও হয়তো শোনা যাবে। নিশানাথের বিলীয়মান কথা রেশ যেন তখনও বাতাসে ভেসে আসছে, করুণ মর্মস্পর্শী। ঢং ঢং করে রাত্রি 3টে ঘষিতে হলো ঘরের দামি সুদৃশ্য ওয়াল ক্লকটায়। চমকে সুব্রত মুখ তুলে তাকালো। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে রাত্রি শেষের দিকে। ফাল্গুনের ঈষৎ ঠান্ডা হাওয়া খোলা বাতায়ন পথে রাত্রি শেষের আভাস জানিয়ে গেল। সহসা সুব্রতর শরীরটা যেন কেমন শিরশির করে ওঠে। বাইরের খোলা আঙিনার ওপরে লাহিড়ির মৃতদেহটা এখনো তেমনই পড়ে আছে। ডক্টর সোম ও রাজা বাহাদুর হয়তো নিশানাথকে ঘুম পাড়াবার চেষ্টা করছেন। রায়পুরের প্রাসাদটা যেন একটা রহস্যের খাসমহল হয়ে দাঁড়িয়েছে সত্যি। চারিদিকে এর মৃত্যুর বীজ ছড়ানো। বিকাশ খসখস করে কাগজের ওপর বর্তমান দুর্ঘটনা সম্পর্কে কি যেন এক মনে লিখে চলেছে, হয়তো এদের জবানবন্দি। রাজা বাহাদুরের শয়নকক্ষটা একবার দেখা দরকার। যে লোকটা লাহিড়ির কাছে চিঠি নিয়ে গিয়েছিল, সেই লোকটাই বা কে? কেই বা চিঠি দিতে গিয়েছিল? আর চিঠিতেই বা কি লেখা ছিল? তাছাড়া এত রাত্রে লাহিড়ি প্রাসাদের দিকেই বা আসছিল কেন? তবে কি রাজবাড়ি থেকে কেউ তাকে চিঠি লিখে পাঠিয়েছিল? হয়তো তাই। আগাগোড়া সমগ্র ঘটনাটাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে মনে হচ্ছে যেন লাহিড়ির হত্যার ব্যাপারটা আগে থেকে একটা প্ল্যান মাফিক ঘটানো হয়েছে, আকস্মিক মোটেই নয়। লাহিড়িকে চিঠি লিখে বাড়ি থেকে সরিয়ে এনে তারপর হত্যা করা হয়েছে। হয়তো চিঠিটা লাহিড়ির পকেটে ছিল। হত্যা করবার পর হত্যাকারী নিশ্চয়ই চিঠিটা সরিয়ে ফেলেছে। অন্যতম নির্ভুল প্রমাণ ছিল হয়তো ওই চিঠিখানাই। বোকার মতো সে ফেলেই বা যাবে কেন? হত্যাকারী অত্যন্ত চালাক ও ক্ষিপ্র, সে বিষয়ে কোনো ভুল নেই। হত্যার কোনো সূত্রই সে পিছনে ফেলে যায়নি। নিঃশব্দে সে ধরাছোঁয়ার বাইরে আত্মগোপন করেছে হত্যার পর। ডক্টর সোম ও রাজা বাহাদুর ঘরে এসে প্রবেশ করলেন। বিকাশের নোট লেখা বোধহয় শেষ হয়ে গিয়েছিল। উঠে দাঁড়ালো। আসুন রাজা বাহাদুর, এবারে আমি এখানকার অন্যান্য সবাইকে প্রশ্ন করতে চাই। বেশ তো, করুন, কাকে কি জিজ্ঞাসা করতে চান? রাজা বাহাদুর বললেন। তাহলে আপনি নিজে ও তারিণী, মহেশ ও সুবোধ বাদে সকলকে আপাতত যেতে বলুন। স্টেটের তহসিলদার তারিণী চক্রবর্তী, খাজাঞ্জি মহেশ সামন্ত, সরকার সুবোধ মণ্ডল, সুব্রত, পারিবারিক চিকিৎসক ডক্টর সোম ও রাজা বাহাদুর বাদে বিকাশবাবুর নির্দেশ মতো তখন অন্যান্য সকলে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। আমি এক একজন করে প্রশ্ন করব, সে বাদে অন্য কেউ আর এখানে থাকবে না, বিকাশ বললে। প্রথমেই ডাক পড়ল তারিণী চক্রবর্তীর। বসুন চক্রবর্তী মশাই। আপনিও চিৎকারটা শুনেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ। আপনি চিৎকারটা যখন শুনতে পান তখন কোথায় ছিলেন? বছর প্রায় শেষ হয়ে এলো, খাজনাপত্র আদায় হচ্ছে,
সেই সব খাতাপত্র লেখা ও দেখাশোনা করছিলাম। এমন সময় হঠাৎ চিৎকার শুনে চমকে উঠি। খাজাঞ্চি ঘরের সামনে যে টানা বারান্দা আছে, তার শেষ প্রান্তে দরজা পার হলে তবে প্রাসাদের ভেতরের আঙিনায় যাওয়া যায়। মনে হলো যেন অন্দরমহলের দিক থেকেই শব্দটা এসেছে, তাই তাড়াতাড়ি সেই দিকেই ছুটে যাই। তারপর কিন্তু গিয়ে দেখি বহির্মহল থেকে অন্দরমহলে যাবার দরজাটা ভিতর মহলের দিক থেকে বন্ধ। দরজাটা রাত্রে কি বন্ধই থাকে? হ্যাঁ, তবে রাত্রে 12টার পর দরজাটা বন্ধ করা হয় ভিতরের দিক থেকে। অন্দরমহলের দারোয়ান ছোট্টু সিং রোজ রাত্রে শুতে যাওয়ার আগে দরজা বন্ধ করে দেয়। কিন্তু চিৎকার যখন আপনি শুনতে পান রাত্রি তখন বোধ করি 11টা হবে। দরজা তখন তো তাহলে বন্ধ থাকার কথা নয়। না, তবে যদি ছোট্টু সিং আগেই আজ রাত্রে দরজা বন্ধ করে দিয়ে থাকে তো বলতে পারি না। মাঝে মাঝে 12টার আগেও দরজা বন্ধ করা হয়। দরজাটা বন্ধ দেখে আপনি কি করলেন? দরজাটায় জোরে 2-4 বার ধাক্কা দিতেই খুলে গেল। ছোট্টু সিংই খুলে দিয়েছিল বোধহয়। না, দরজা যে কে খুলে দিয়েছিল তা আমি জানি না, কারণ দরজা খুলে দেবার পর কাউকেই আমি দেখতে পাইনি ভিতরের দিকে। আশ্চর্য, ছোট্টু সিংকেও নয়? না। ভিতরের দিকে ঢুকে আপনি কি দেখলেন? প্রথমটা কিছুই দেখতে পাইনি। তারপর ভালো করে দেখতে নজরে পড়লো কে যেন একজন আঙিনার উপরে পড়ে আছে। ছুটে গেলাম, দেখেই চিনতে পারলাম আমাদের ম্যানেজার বাবু। তিনি কি তখনও বেঁচে ছিলেন? না, মারা গিয়েছিলেন। আর কেউ সেখানে ছিল সে সময়? না, আমি বোধহয় প্রথম মৃতদেহ দেখতে পাই। আমার যাবার পরেই প্রথমে দারোয়ান ছোট্টু সিং, মহেশ দা, সুবোধ মণ্ডল, তারপরেই অন্দরমহল থেকে এলেন রাজা বাহাদুর। তাহলে প্রথমে ভেতরে প্রবেশ করে আর কাউকেই দেখতে পাননি আপনি? না। আচ্ছা, আপনি যখন খাজাঞ্চি ঘরে বসে লেখাপড়ার কাজ করছিলেন তখন কি কাউকে অন্দরমহলের দিকে যেতে দেখেছিলেন? না। তাছাড়া তেমন নজরও দিইনি, কারণ একটা হিসাবের গরমিল হচ্ছিল আজ কদিন হতে, সেটা নিয়েই আমি খুব ব্যস্ত ছিলাম। এছাড়া আর আপনার কিছু বলবার নেই চক্রবর্তী মশাই? না। আচ্ছা, আপনি যেতে পারেন, মহেশ বাবুকে পাঠিয়ে দিন। একটু পরেই মহেশ সামন্ত ঘরে এসে প্রবেশ করলো। মোটা সোটা নাদুস নুদুস গোলগাল চেহারার লোকটি, চোখে রূপোর ফ্রেমের চশমা। ভদ্রলোকের ঘন ঘন কাপড়ের খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করা একটা অভ্যাসের মধ্যে যেন দাঁড়িয়ে গেছে। বসুন। আপনারই নাম মহেশ সামন্ত? আজ্ঞে হুজুর। মহেশ চশমাটা চোখ হতে নামিয়ে কাপড়ে সেটা ঘষতে লাগলো। মহেশের বয়স যে 40-এর কোঠা পার হয়ে গেছে তা দেখলেই বোঝা যায়। মাথার সামনের দিকে 1/3 জুড়ে বিস্তীর্ণ একখানি টাক, নাকটা ভোঁতা। আপনার ঘরটি মানে বহির্মহলে আপনি কোন ঘরে থাকেন? টানা বারান্দার একেবারে শেষের ঘরটিতে। আপনি চিৎকার শুনেই বোধহয় ঘর হতে বের হয়ে যান? আজ্ঞে। আজ্ঞে, আমি আমার ঘরের মধ্যে বসে আজকে সংবাদপত্রটা পড়ছিলাম, তখন বোধ করি রাত্রি 11:45 আন্দাজ হবে। মনে হলো আমার ঘরের সামনেকার বারান্দা দিয়ে কে যেন দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ভাবলাম প্রাসাদের কোনো চাকর বাকর হবে। তারই মিনিট 5-7 বাদে ওই চিৎকার শুনেই বাইরে এসে দেখি অন্দরমহলে যাবার দরজাটা তারিণীদা ঠেলছে। একটু ঠেলাঠেলি করতেই দরজাটা খুলে তারিণীদা ভেতরের দিকে চলে গেলেন। আপনার ঘর হতে অন্দরমহলে যাবার দরজাটা কত দূর? তা প্রায় 15-20 হাত হবে হুজুর। আপনিও তখন বুঝি তারিণী বাবুকে অনুসরণ করলেন? হ্যাঁ, আমার পিছনে পিছনে সুবোধ বাবুও এসে গেছেন ততক্ষণে। সুবোধ বাবু কোন ঘরে থাকেন? আমার 2খানা ঘর আগে। ভেতরে ঢুকে কি দেখলেন? দেখলাম তারিণীদা, ছোট্টু সিং ও বাড়ির 2-4 জন চাকর বাকর আঙিনায় এসে জড়ো হয়েছে। ওই সময় রাজা বাহাদুরও এলেন। আপনি শুধু চিৎকারটা শোনবার মিনিট 5-7 আগে কারো অন্দরের দিকে যাওয়ার পায়ের শব্দই পেয়েছিলেন? কারো বাইরের দিকে আসার পায়ের শব্দ পাননি? না। আচ্ছা, যে শব্দটা শুনতে পেয়েছিলেন নিশ্চয়ই জুতো পায়ে হাঁটার শব্দ, অর্থাৎ যার হাঁটবার শব্দ শুনেছিলেন তার পায়ে জুতো ছিল? হ্যাঁ। বেশ মচমচ শব্দ? আগে না, সাধারণ জুতোর শব্দ। তবে মহেশ ইতস্তত করতে থাকে। তবে কি, চুপ করলেন কেন বলুন? জুতোর সোলে লোহার পেরেকের নাল বসানো থাকলে যেমন শব্দ হয়, অনেকটা সেই রকম শব্দ শুনতে পেয়েছিলাম।
মহেশবাবু, আপনার শ্রবণ শক্তির আমি প্রশংসা করি। মহেশের ঠোঁটের কোনায় বিনীত হাসির একটা স্ফুরণ দেখা যায়। আবার সে চশমাটি নাকের উপর হতে নামিয়ে খুব জোরে জোরে কাপড়ের খোঁচায় ঘষতে থাকে ঘন ঘন। কতদিন আপনি এখানে কাজ করছেন সামন্ত মশাই? তা প্রায় 20 বছর হবে। এরা তাহলে আপনার বহুকালের মনিব বলুন? আজ্ঞে, বড় রাজার পিতা ঠাকুর রাজা শ্রীকণ্ঠ মল্লিক বাহাদুরের সময় থেকেই এ বাড়িতে আমি কাজ করছি। কি জানেন দারোগা সাহেব, এ বংশে শনির দৃষ্টি লেগেছে। কেন হঠাৎ এ কথা বলছেন কেন সামন্ত মশাই? তাছাড়া আর কি বলুন, দেখুন না, রাজা শ্রীকণ্ঠ মল্লিক বাহাদুর অমন মহাপ্রাণ সদাশয় ব্যক্তি, তার কিনা অপঘাতে মৃত্যু হলো। তারপর এবাড়ির ভাগ্নে সুধীনের বাবা, তারও মৃত্যু তো একরকম অপঘাতে। আমাদের বড় রাজা বাহাদুরও, তারও কোথাও কিছু না, হঠাৎ বিকেলের দিকে জল খাওয়ার পর অসুস্থ হলেন, মাঝরাত্রের দিকে মারা গেলেন। ডাক্তার বদ্যি কিছুই করতে পারল না। তারপর সর্বশেষ ধরুন আমাদের ছোট কুমার, ঠিক যেন আচার ব্যবহারে একেবারে রাজা শ্রীকণ্ঠ মল্লিকের মতোই হয়েছিলেন। তা তিনিও অপঘাতে মারা গেলেন। এখন টিমটিম করছেন সবেধন নীলমণি আমাদের এই রাজা বাহাদুর। তার রাজবাড়ির মধ্যে যে ব্যাপার চলছে, ইনিও কতদিন টিকবেন কে জানে। তাই তো বলছিলাম, এসব শনির দৃষ্টি ছাড়া আর কি। আপনাদের বর্তমান রাজা বাহাদুর লোকটি কেমন? হুজুর মনিব, আমরা সাধারণ কর্মচারী মাত্র, ছোটর মুখে বড়র কথা শোভা পায় না। তাছাড়া ইনিও সদাশয়, মহানুভব বৈকি। আচ্ছা, এবারে আপনি যেতে পারেন। মণ্ডল মশাইকে দয়া করে একটিবারের জন্য এ ঘরে পাঠিয়ে দেবেন। সুবোধ মণ্ডল একটু পরেই এসে ঘরে প্রবেশ করল। আসুন মণ্ডল মশাই, বসুন। সুবোধ মণ্ডল লোকটি যেমন ঢ্যাঙা তেমনি রোগা, নাকটা উঁচু, মুখটা সরু, দুগালের হনু দুটি চামড়া ভেদ করে বিশ্রীভাবে সজাগ হয়ে উঠেছে। উপরের পাটির সামনের প্রথম 4টি দাঁত উঁচু ও মোটা। লোকটা প্রস্থের অনুপাতে দৈর্ঘ্যে এত বেশি লম্বা যে চলবার সময় মনে হয় যেন একটু সামনের দিকে ঝুঁকে পড়ে কুঁজো হয়ে চলেছে। তার চলবার ধরন দেখে বোঝা যায় লোকটার চলাটাও বিচিত্র, ঠিক যেন খরগোশের মতো অতি ক্ষিপ্র গতিতে চলতে অভ্যস্ত ও পটু। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। বলুন না স্যার, কি বলতে চান? দাঁড়িয়েই তো বেশ আছি, বসলে আমার কষ্ট হয়। কেন? সারাটা জীবনই তো ওর নাম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। তা ওর নাম কি মনে করুন ওই দাঁড়ানোটাই অভ্যেস হয়ে গেছে। তাছাড়া বয়স তো কম হলো না, কোমরে একটু বাতেরও মতো ধরেছে আজকাল। একটা বিড়ি খেতে পারি স্যার? অনেকক্ষণ ধোঁয়া না খেতে পেয়ে ওর নাম কি পেট যেন কেঁপে উঠেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, খান না। সুবোধ পকেট হতে একটা বিড়ি বের করে তাতে দেশলাই জ্বালিয়ে অগ্নিসংযোগ করলো। চোঁ চোঁ করে একটা তীব্র টান দিয়ে একরাশ কটু ধোঁয়া ছেড়ে বলল, হা। এবারে ওর নাম কি করুন স্যার, কি জিজ্ঞাসা করতে চান? আপনিও বোধহয় প্রাসাদের বাইরেই থাকেন। আগে ওর নাম কি সকলেই যখন বাইরে থাকেন, বাজার সরকার, আমি ওই তারিণী খুড়োর ঘরটাতেই আমি থাকি। চিৎকারটা আপনিও তাহলে শুনতে পেরেছিলেন, আর এও হয়তো জানতে পেরেছেন তারিণী বাবু কখন ঘর থেকে বের হয়ে যান। তা পেরেছিলাম বই কি, তবে ওর নাম কি জানি না খুড়ো কখন ঘরেতে বের হয়ে যান, মানে টের পাইনি। কেন, সে সময় আপনি কি করছিলেন, মানে জেগে না ঘুমিয়ে? বোধহয় ওর নাম কি ঘুমিয়েই ছিলাম। বোধহয় ঘুমিয়েছিলেন, এর মানে কি? আগে ওর নাম কি রাজবাড়ির বাজার সরকার আমি, আমার যে কখন জাগরণ কখন নিদ্রা আমি নিজেই টের পাই না। তবে ওর নাম কি কেমন করে বলি বলুন স্যার, আমি ঘুমিয়েই ছিলাম না জেগেই ছিলাম? কারণ ঘুমোলেও আমাদের জেগে থাকতে হয়, জাগা অবস্থাতেই ঘুমিয়ে নিতে হয়। এই দেখুন না স্যার, ওর নাম কি আজ প্রায় 15 বছর একাধিক ক্রমে এই রাজবাড়িতে বাজার সরকারের কাজ করে আসছি। শরীরটা ক্রমে সনের দড়ির মতো পাকিয়ে যাচ্ছে, তবু ওর নাম কি 15 বছর আগেকার সুবোধ, একান্ত সুবোধ বালকটির মতো বাজার সরকারের পদেই রয়ে গেল। আমার ছোট ঠাকুরদা বলেন, সুবোধ আমাদের সেই সুবোধই আছে। 20 টাকায় ঢুকেছিলাম,
এখন সাকুল্যে 25-এ গিয়ে ঠেকেছে। তা ওর নাম কি, করছে কি বলুন? বিকাশ বুঝতে পেরেছিল লোকটা একটু বেশি কথা বলে এবং মনে মনে খুশি নয়। ক্রমাগত বাজার সরকারের পদে একাধিক্রমে 15 বৎসর তোষামোদ ও মিথ্যার কারবার করে করে এখন যা বলে তার হয়তো 16 আনায় মিথ্যে। এক্ষেত্রে এ লোকটাকে বেশি ঘাঁটিয়েও বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না। তাই সে তাড়াতাড়ি সুবোধকে বিদায় দেয়। রাত্রিও প্রায় শেষ হয়ে এলো। পূর্বাকাশে রাত্রি শেষের বিলীয়মান আচ্ছা অন্ধকারের পর্দা ভেদ করে অস্পষ্ট আলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপর রাজা বাহাদুরের সঙ্গে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে লাশ স্থানীয় হাসপাতালের ময়নাঘরে ময়নাতদন্তের জন্য পাঠাবার ব্যবস্থা করে সেদিনকার মতো বিকাশ রাজবাটি থেকে বিদায় নিল। ফেরবার পথে বিকাশ ও সুব্রত একসঙ্গেই পথ অতিক্রম করছিল। সুব্রত বললে, চলুন বিকাশবাবু, রাত্রি প্রায় ভোর হয়ে এলো। আমার ওখানে এক কাপ চা খেয়ে যাবেন এবং চা খেতে খেতে জবানবন্দিতে কি জানতে পারলেন তা শোনা যাবে। বেশ চলুন, বকবক করে করে গলাটাও শুকিয়ে গেছে। এক কাপ চা এ সময় তো দেবতার আশীর্বাদ। জবানবন্দিতে বিশেষ কিছু জানা গেছে বলে তো আমার মনে হয় না। সবই টুকে এনেছি, পড়ে দেখুন যদি কিছু সন্ধান পান। দুজনে এসে সুব্রতর বাসায় উপস্থিত হলো। খাকোহরিকে ডেকে চায়ের ব্যবস্থা করতে বলে সুব্রত বিকাশকে নিয়ে বারান্দায় দুটো চেয়ার পেতে বসল। রাত্রি শেষের বিলীয়মান তরল অন্ধকারে চারিদিক কেমন যেন স্বপ্নাতুর মনে হয়। আরো সাংঘাতিক। গরম গরম চা পান করতে করতে সুব্রত গভীর মনোযোগের সঙ্গে গতরাত্রের ঘটনা সম্পর্কে বিকাশের নেওয়া জবানবন্দি ও অন্যান্য নোটগুলি পড়ছিল। বিকাশের একেবারে 99% জন দারোগা বাবুর মতো কেবল পকেট ভর্তির দিকেই নজরটা সীমাবদ্ধ নয়। বেশ কাজের লোক এবং একটা জটিল মামলার মধ্য থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বেছে নেওয়ার একটা ন্যাক আছে বলতেই হবে। বিকাশের নেওয়া নোট ও জবানবন্দির কতগুলো কথা সুব্রতর মনে যেন একটু নাড়া দিয়ে যায়। কথার পিঠে কথা হলেও কথাগুলোর মধ্যে বেশ একটু গুরুত্ব আছে বলে যেন মনে হয়। চা পান ও কিছুক্ষণ আলাপ আলোচনা চালাবার পর বিকাশ সুব্রতর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তখনকার মতো। বলে গেল সন্ধ্যার দিকে আবার এদিকে আসবে। বিকাশের যাওয়ার সঙ্গে সঙ্গে সুব্রত আর এক মুহূর্ত দেরি না করে গত রাত্রে লাহিড়ির ঘর থেকে চুরি করে সংগৃহীত কাগজপত্রগুলো ও হিসাবের খাতাটা খুলে নিয়ে বসল। কাগজপত্রগুলো সাধারণ কয়েকটা ক্যাশ মেমো, সেগুলো পরীক্ষা করে তার মধ্যে এমন কোনো বিশেষত্ব পাওয়া গেল না। তবে তার মধ্যে গোটা 2 ইনভয়েস ছিল। 60টা ড্রাই সেল ব্যাটারি, সাধারণ টর্চ বাতির জন্য যা ব্যবহৃত হয়, কেনা হয়েছে, তারই ইনভয়েস। এতগুলো ব্যাটারি একসঙ্গে কিনবার লোকটার হঠাৎ কি এমন প্রয়োজন হয়েছিল? 1 মাসের মধ্যে প্রায় 120টা ব্যাটারি কেনা হয়েছে। যা হোক, ক্যাশ মেমোগুলো পরীক্ষা করে হিসাবের খাতাটা সুব্রত খুললে। সাধারণ দৈনন্দিন হিসাব নয়, মাসিক মোটামুটি একটা আয় ও ব্যয়ের হিসাব মাত্র। 5ই নভেম্বর 2000 টাকা ন্যাশনাল ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 7ই নভেম্বর তারাপ্রসন্ন নামক কোনো ব্যক্তির নামে 10,000 টাকা খরচ দেখানো হয়েছে। লোকটা কত মাইনে পেত তা সুব্রত জানে। মাসে মাত্র 300 টাকা। ইদানিং মাস 2 হবে 400 টাকা বেতন পাচ্ছিল। অথচ সুব্রত হারাধনের ওখানে শুনেছে এখানে আসবার পূর্বে সতীনাথের সাংসারিক অবস্থা খুব খারাপই ছিল। ইদানিং এই কয়েক বছর চাকরি করে সে কেমন করে এত টাকার মালিক হতে পারে? এর মধ্যে যে একটা গভীর রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে সে বিষয়ে কোনো ভুল নেই। এসব ছাড়া দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংকে কোনো শ্রীপতি লাহিড়ির নামে প্রতি মাসে 600 থেকে 700 টাকা জমা দেখানো হয়েছে। এই শ্রীপতি লাহিড়ি বা কে? এ কি লাহিড়ির কোনো আত্মীয়, না আগাগোড়া শ্রীপতির ব্যাপারটা একটা চোখে ধুলো দেবার ব্যাপার মাত্র? কিরিটি ওকে ঠিকই লিখেছিল, সতীনাথ একটি গভীর জলের মাছ, তার প্রতি ভালো করে নজর রাখতে। কিন্তু সতীনাথের কর্মময় জীবনের ওপরে যে এত তাড়াতাড়ি জবনিকা নেমে আসবে তা সুব্রত স্বপ্নেও ভাবেনি। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই আকস্মিক ও অচিন্তনীয়। তারপর আরো একটা জিনিস ভাববার আছে, লাহিড়ির এই হত্যা ব্যাপারের সঙ্গে পূর্বতন সুহাসের হত্যা ব্যাপারের কোনো সংস্পর্শ বা যোগাযোগ আছে কিনা। এটা সেই কয়েক মাস আগেকার
পুরাতন ঘটনারই জের না নতুন কোনো হত্যা ব্যাপার। রাজা বাহাদুরের কাছে জানা গেল ওই নিশানাথ লোকটা বিকৃত মস্তিষ্ক একজন আর্টিস্ট, অথচ ওর কথা কালই সর্বপ্রথম সুব্রত জানতে পারল। ইতিমধ্যে খুনাক্ষরেও নিশানাথের অস্তিত্ব সম্পর্কে সুব্রত জানতে পারেনি। গতরাত্রের ব্যাপার দেখে মনে হলো নিশানাথ লোকটিকে রাজা বাহাদুর সযত্নে আড়াল করে যেন রাখতে চান। সেই কারণেই হয়তো তাড়াতাড়ি তাকে অন্য সকলের সামনে থেকে সরাবার জন্য তিনি অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠেছিলেন। কিন্তু কেন? লোকটা যদি সত্যিই বিকৃত মস্তিষ্ক হয় তবে তাকে এত ভয়ই বা কেন? তারপর নিশানাথের কথাগুলো, সেগুলো কি নিছক প্রলাপোক্তি ভিন্ন আর সত্যিই কিছু নয়? এখন পর্যন্ত সুব্রত নৃসিংহ গ্রামে একটিবারও গিয়ে উঠতে পারেনি। তারপর সাঁওতাল প্রজা, হ্যাঁ শুনেছে বটে। ও নৃসিংহ গ্রামের অর্ধেকের বেশিরভাগ প্রজাই সাঁওতাল ও বাউরি জাতি। এখানেও নদীর ধারে রাজাদের প্রায় 100 সাঁওতাল প্রজা আছে। এখানে আসবার পর কাজ করবার কোনো সূত্রই আজ পর্যন্ত সুব্রত পায়নি, অথচ প্রায় 1.5 মাস হতে চলল এখানে সে এসেছে। ওই তারিণী চক্রবর্তী, মহেশ সামন্ত, সুবোধ মণ্ডল লোকগুলো যেন এক একটি টাইপ চরিত্রের। সকলেই রাজবাড়িতে বহুকালের পুরাতন কর্মচারী। সুহাসের মা, রসমায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী মালতী দেবী, সুব্রত এখনো তাকে একটি দিনের জন্য দেখেনি। শোনা যায় একটিমাত্র পুত্রের মৃত্যুর পর তিনি সহসা যেন অন্তঃপুরে আত্মগোপন করেছেন। দিবারাত্র ঠাকুর ঘরে পূজা আর্চা নিয়েই ব্যস্ত থাকেন। কোথাও বড় একটা বের হন না বা তেমন করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও করেন না। রাজা বাহাদুর সুবিনয় মল্লিকের স্ত্রী ও মৃতা এবং তার একটিমাত্র পুত্র প্রশান্ত কলকাতায় তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করে। ছুটি ছাটায় রায়পুরে আসে কখনো উচিত। সুব্রত কেবল ভেবেই চলে, ভাবনার যেন কোনো কুল কিনারা পায় না। যা হোক, ওই দিনই দ্বীপ্রহরের দিকে ও একটা দীর্ঘ চিঠি কিরিটিকে লেখে সব ব্যাপারটা জানিয়ে। দিন 5 বাদে কিরিটির জবাব আসে। কলিকাতা, 26শে ফাল্গুন। কল্যাণ, তোর চিঠি পেলাম। তোর চিঠি পড়ে মনে হলো যেন তুই অত্যন্ত গোলমালে পড়ে গেছিস। সতীনাথের জন্য এত চিন্তার কোনো কারণ নেই তো। একটু ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবি আমার সন্দেহ ও গণনা ভুল হয়নি, এবং ক্রমে সেটাও প্রমাণিত হতে চলেছে। সতীনাথের মৃত্যুর প্রয়োজন হয়েছিল, তাই তাকে ওইভাবে মৃত্যুবরণ করতে হলো। শুনেছি রহস্যময়ী পৃথিবীতে এক ধরনের নাকি সাপ আছে, যারা ক্ষুধার সময় নিজেদের দেহ নিজেরাই গিলতে শুরু করে। হতভাগ্য সতীনাথও সেই রকমই কোনো ক্ষুধার্ত সাপের পাল্লায় পড়েছিল হয়তো। নইলে যাকগে সে কথা। কিন্তু তোর শেষ চিঠিটা পড়ে আমি ভাবছি আর একজনের কথা। তারও মৃত্যু ঘনিয়ে এসেছে মনে হচ্ছে। তবে এই ভরসা সতীনাথের মতো অত চট করে তাকে হত্যা করা হয়তো চলবে না। রীতিমতো ভেবে চিনতে তাকে এগুতে হবে। তুই লিখেছিস হাতের কাছে কোনো সূত্র খুঁজে পাচ্ছিস না। তোদের ওই রাজবাটির অন্দরের দারোয়ান শ্রীমান ছোট্টু সিং, তার জবানবন্দি তো নিসনি। খোঁজ নিয়ে দেখিস দেখি লোকটা মাথায় পাগড়ি বাঁধে কিনা, আর কয় সেট পেটেন্ট দারোয়ানি লোহার নাল বসানো নাগরা জুতো সে রাখে। তারিণী আর মহেশের উক্তি একান্ত পরস্পর বিরোধী। ওদের মধ্যে একজন সম্ভবত সত্যি বলেনি। ঘড়ি ধরে দেখিস তো তারিণীর ঘর থেকে অন্দরে যাওয়ার দরজাটার গোড়ায় পৌঁছতে কত সময় ঠিক লাগে। গোলমালের সময় ছোট্টু সিং কোথায় ছিল? শ্রীমান সুবোধ পরিপূর্ণ সজ্ঞানেই ছিলেন, যদি আমার কথা বিশ্বাস করিস। মহেশের কথাগুলো অবহেলা করলে চলবে না, বেশ ভাববার। টিউবওয়েল দেখেছিস কখনো? তাতে যখন জল পাম্প করলেও জল বের হতে চায় না, তখন তার মধ্যে কিছু জল ঢেলে পাম্প করলেই জল উঠে আসে। তাকে বলে জল দিয়ে জল বের করা। এ কথা নিশ্চয়ই অস্বীকার করতে পারবি না যে সুবোধ জল ও দুধের পার্থক্য বোঝে না। তবে হ্যাঁ, সবই শ্রম সাপেক্ষ। তোকে তো আগেই বলেছি, হত্যাটাই সমস্ত হত্যা রহস্যের শেষ। তরু শাখা সমন্বিত 20 বৃক্ষ। যা কিছু রহস্য থাকে সবই সেই হত্যার পূর্বে। সমস্ত রহস্যের পরে যবনিকা পাত হয় হত্যার সঙ্গে সঙ্গেই। সেই জন্যেই রহস্যের কিনারা করতে হলে তোকে গোড়া থেকে শুরু করতে হবে। আমার যতদূর মনে হয় সতীনাথের হত্যা রহস্যের মূলের সঙ্গে সুহাসের হত্যার মূল জড়িয়ে জট পাকিয়ে গেছে। এখন একটা ভালো সার্ভে করবি, চোখ খুলে রাখবি সর্বদা। পারিস তো 2-1 দিনের ছুটি নিয়ে একবার এদিকটা ঘুরে যাস। তুই তো জানিস আমার কলমের চাইতে মুখটা বেশি সক্রিয়। তোর পত্রের আশায় রইলাম। ভালোবাসা নিস, তোর ক।
কিরিটির চিঠিটা সুব্রত আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে 4-5 বার পড়ে ফেলল। এই দীর্ঘ 5 দিনে অনেক কিছুই সুব্রত দেখেছে। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে সতীনাথের মৃত্যু ঘটেছে তীরের ফলার সঙ্গে মাখিয়ে তীব্র কোনো বিষ প্রয়োগের ফলে। যে তীরটা সতীনাথের বুকের মধ্যে গিয়ে বিঁধেছিল সেটার গঠনও আশ্চর্য রকমের। তীরটি লম্বায় মাত্র 1 ইঞ্চি, সরু একটা ছাতার শিকের মতো, কঠিন ইস্পাতের তৈরি। তীরের অগ্রভাগে 1.3 ইঞ্চি পরিমাপের একটা ছুচালো চ্যাপ্টা ফলা আছে। তাতেই বোধ করি বিষ মাখানো ছিল। তীরটা বিকাশের কাছেই আছে। তীরটাকে হত্যার অন্যতম প্রমাণ হিসাবে রাখা হয়েছে। আজ পর্যন্ত সুব্রত অনেক ভেবেও ঠিক করে উঠতে পারেনি কি উপায়ে এবং কি প্রকারে যন্ত্রের সাহায্যে এই সরু ছোট্ট তীরটা নিক্ষিপ্ত হয়েছিল। তবে যেভাবেই তীরটা ছোঁড়া হোক না কেন, তীর নিক্ষেপের যন্ত্রটি যে অতীব শক্তিশালী তাতে কোনো সংশয়ই থাকতে পারে না। কারণ তীরটার অংশ মৃতদেহের বুকের মধ্যে অনেকটা ঢুকেছিল। হত্যাপরাধে এখনো কাউকেই গ্রেপ্তার করা হয়নি বটে, তবে হত্যাপরাধকে কেন্দ্র করে রায়পুরে বেশ যেন একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজা বাহাদুর সুবিনয় মল্লিক লোকটা অত্যন্ত আমুদে ও মিশুকে। সতীনাথের হত্যার পর থেকে সেই যে তিনি প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করেছেন, আজ পর্যন্ত তাকে আর কেউ বের হতে দেখেনি। স্টেটের অতি আবশ্যকীয় বা বিশেষ প্রয়োজনীয় কোনো কাজে রাজা বাহাদুরের পরামর্শ নিতে হলে সতীনাথের অভাবে আজকাল সুব্রতকে রাজা বাহাদুরের সঙ্গে দেখা করতে হয়, এবং সেই ধরনের কাজে ইতিমধ্যে 2-3 বার সুব্রতর রাজা বাহাদুরের সঙ্গে দেখা সাক্ষাৎ যা হয়েছে সেও খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। সুব্রত নিজেই গায়ে পড়ে একটিবার নৃসিংহ গ্রাম মহলটা দেখে আসবার প্রস্তাব রাজা বাহাদুরের কাছে উত্থাপন করেছিল। রাজা বাহাদুর সুবিনয় মল্লিক সম্মতিও দিয়েছেন। ঠিক হয়েছে, আগামী পরশু সুব্রত সেখানে যাবে। আজকাল আর সুব্রতর হারাধনদের ওখানে নিয়মিত সন্ধ্যায় যাওয়া হয়ে ওঠে না। প্রায় সুব্রত হাঁটতে হাঁটতে থানার দিকে যায়। তারপর সেখানে থানার সামনে খোলা মাঠের মধ্যে দুটো ক্যাম্বিসের ইজি চেয়ার পেতে বিকাশ ও সুব্রত দুজনের মধ্যে সতীনাথের হত্যা সম্পর্কে নানা প্রকার আলাপ আলোচনা চলতে থাকে। আজও সন্ধ্যার দিকে কিরিটির চিঠিটা নিয়ে সুব্রত থানার দিকে অগ্রসর হলো। ইদানিং সতীনাথের হত্যা ব্যাপারের পর থেকে সুব্রতর যেন মনে হয় সর্বদাই কে যেন তার পিছু পিছু ছায়ার মতো তাকে অলক্ষ্যে অনুসরণ করে ফিরছে, কিন্তু কোনরূপ চাক্ষুষ প্রমাণ আজ পর্যন্ত সে পায়নি। কতবার সে চলতে চলতে ফিরে তাকিয়েছে হঠাৎ, কিন্তু কেউ নেই। অথচ মনে হচ্ছিল একটু আগেও যেন কারো সুস্পষ্ট পায়ের শব্দ সে শুনেছে। হয়তো এটা কিছুই নয়, তার সদা সন্দিগ্ধ মনের বিকার মাত্র, কিন্তু তথাপি মনের মধ্যে একটা সন্দেহের অস্বস্তিকর কালো ছায়া তাকে সর্বদা পীড়ন করছে। থানার সামনেই খোলা মাঠ, রুক্ষ। থানার এক পাশে একটা অনেক কালের পাকুড় গাছ। প্রথম রাত্রে আজ চাঁদ উঠেছে। পাকুড় গাছের পাতার উপরে সামান্য মলিন আলোর আভাস। ঝিরঝির করে শেষ ফাল্গুনের হাওয়া বয়ে যায়। বিকাশ প্রতিদিনের মতো বোধহয় হয়তো সুব্রতর প্রতীক্ষায় ক্যাম্বিসের চেয়ারটার উপর গা ঢেলে দিয়ে একটা সিগারেট টানছিল। অদূরে সুব্রতকে আসতে দেখে সোজা হয়ে বলে, আসুন সুব্রত বাবু, আজ যে এত দেরি? সুব্রত ঠোঁটের উপরে তর্জনীটা বসিয়ে বলে, চুপ বিকাশ বাবু, আপনি বড় অসাবধানী। কতবার আপনাকে সাবধান করে দিয়েছি, এখানে আমি সুব্রত রায় নয়, কল্যাণ রায়। মনে রাখবেন, আমি শত্রু বেষ্টিত পুরীর মধ্যে বাস করছি। কখন কার কানে কি কথা যাবে, সর্বনাশ হয়ে যাবে। বিকাশ হাসতে হাসতে জবাব দেয়, বসুন কল্যাণবাবু, কি করি বলুন, অভ্যাসের দোষ, মনে থাকে না, ভুলে যায়। তারপর বন্ধুর চিঠি পেলেন? হ্যাঁ, এই নিন পড়ুন। সুব্রত বুক পকেট থেকে খাম সমেত কিরিটির চিঠিটা বের করে বিকাশের হাতে তুলে দেয়। অন্ধকারে পড়া যাবে না। এই চৌবে, একটা লণ্ঠন নিয়ে আয়। বিকাশবাবু হাঁক দেয়। একটু পরেই চৌবে একটা হ্যারিকেন বাতি নিয়ে এসে সামনে রাখে। হ্যারিকেনের আলোয় তখনই বিকাশ চিঠিটা আগাগোড়া পড়ে ফেলে। তারপর চিঠিটা পুনরায় ভাঁজ করে খামের মধ্যে ভরে সুব্রতর দিকে এগিয়ে দেয়। সত্যি, এই কথাটা আমার একবারও মনে হয়নি যে সে রাত্রে ছোট্ট সিংহের একটা জবানবন্দি দেওয়ার প্রয়োজন ছিল, বিকাশ বলে। আমি অবশ্যই ছোট্ট সিংকে ডেকে 2-4টে প্রশ্ন করেছি, কিন্তু আপনার পক্ষে যতটা সম্ভব আমার পক্ষে ততটা করা সম্ভব নয়। লোকের সন্দেহ জাগতে পারে। কেন আমি এত আগ্রহ দেখাচ্ছি? করেছিলেন নাকি? কই, এতদিন তো একথা আমায় বলেননি।
বিকাশ বললে। বলিনি, তার কারণ ছোট্টু সিংকে যেসব প্রশ্ন আমি করেছি একান্ত মামুলি। সে বলে সে নাকি সেই রাত্রে রাজবাহাদুরের হুকুমে রাত্রি 10:30টার সময় অন্দরমহলের দরজা বন্ধ করে দিয়েছিল। তাছাড়া আগের দিন থেকে তার শরীরটা সুস্থ ছিল না, তাই ঘরের মধ্যে শুয়ে ঘুমিয়েছিল। তারপর চিৎকার ও গোলমালের শব্দে ঘুম ভেঙে উঠে যায় এবং সব দেখে। তার আগে নাকি সে কিছুই টের পায়নি। ছোট্টু সিং এর ঘরটা ওই দরজা থেকে কত দূর? তা প্রায় 10-12 দূরে তো হবেই, সুব্রত মৃদু কণ্ঠে বলে। কিন্তু আপনার বন্ধুর চিঠি পড়ে তো মনে হয় তিনি ওই দারোয়ান ছোট্টু সিংকে যেন একটু সন্দেহ করছেন। কেন, কিসে আপনি তা বুঝলেন? প্রথম কথা ধরুন, সতীনাথের কাছে যে চিঠি নিয়ে গিয়েছিল আমরা জানতে পেরেছি তার মাথায় ছিল পাগড়ি বাঁধা। দ্বিতীয়, মহেশ সামন্ত যে জুতোর শব্দ পেয়েছিল তার ধারণা সেই জুতোর তলায় কোনো নাল বাঁধানো থাকলে যেমন শব্দ হয়, শব্দটা তেমনি। এবং আপনার বন্ধুও চিঠির মধ্যে ওই কথা লিখেছেন। এখন খোঁজ নিতে হবে সত্যি ছোট্টু সিং এর অজরা পেটেন্ট দারোয়ানি লোহার নাল বসানো নাগরাই জুতো আছে। তাতে কি? আমার কেন যেন মনে হচ্ছে ওই ছোট্টু সিং এর উপরেই আপনার বন্ধু সন্দেহটা বেশি পড়েছে। চিন্তিত হবেন না বিকাশবাবু, তাই যদি হয় তো যথাসময় পাকড়াও তাকে করা যাবে। এখন থেকে কেবল শুধু তার সকল প্রকার গতিবিধির ওপর আমাদের সদা সজাগ দৃষ্টি রাখলেই চলবে। এবং তাতে করে সত্যিই যদি তাকে গ্রেপ্তার করা আমাদের প্রয়োজন হয় তবে বেগ পেতে হবে না। মুখে সুব্রত বিকাশকে যাই বলুক না কেন, দিন দুয়েক আগে ছোট্টু সিং এর সঙ্গে 2-4টে কথাবার্তা বলে মনে মনে সে যে বেশ একটু চিন্তিত হয়েছে সে বিষয়ে কোনো ভুলই নেই। কিন্তু বিকাশ পুলিশের লোক, তাকে সে কথা বললে এক্ষুনি হয়তো সে বিশেষ রকম তৎপর হয়ে উঠবে, ফলে তার প্ল্যান হয়তো সব ফেস্তে যাবে। তাই সে ছোট্টু সিং এর ব্যাপারটা কতকটা যেন ইচ্ছে করেই এড়িয়ে যেতে চেষ্টা করলো। সুব্রত যে একটু আগে বিকাশকে বলেছিল ছোট্টু সিংকে সে জেরা করেছে, আসল ব্যাপারটা হচ্ছে এই। দিন দুয়েক আগে ছোট্টু সিংকে সুব্রত কয়েকটা প্রশ্ন সত্যিই করেছিল। স্টেট সংক্রান্ত কাজের নির্দেশ নিয়ে ছোট্টু সিং সেদিন বিকেলের দিকে রাজবাহাদুরের কাছ থেকে সুব্রতর কাছে এসেছিল। কাজ হয়ে যাবার পর 2-4টে অপ্রাসঙ্গিক কথাবার্তার ফাঁকে আচমকা সুব্রত প্রসঙ্গটা উত্থাপন করেছিল। ছোট্টু সিং এ বাড়িতে মাত্র বছর 5 হলো কাজ করছে, বয়স 40-এর বেশি নয়, বেরিলিতে বাড়ি। রাজাবাহাদুর সুবিনয় মল্লিকের ও সীতানাথের অত্যন্ত বিশ্বাসের পাত্র। অন্দরমহলের পাহারাদারির ভার ছোট্টু সিং এর উপরেই ন্যস্ত। লোকটা লম্বা চওড়া এবং গায়ে শক্তি রাখে প্রচুর। পরিধানে সর্বদাই প্রায় ঈষৎ গোলাপি আভাযুক্ত 8 হাতি একখানা ধুতি, গায়ে সাদা মেজাই, মাথায় প্রকাণ্ড সাদা পাগড়ি, পায়ে লোহার নাল বসানো হিন্দুস্তানি নাগরা জুতো, হাতে 5 হাত প্রমাণ একখানা স্টিলের পাত দিয়ে মোড়া তেল চকচকে লাঠি, দাড়ি গোপ একেবারে নিখুঁতভাবে কামানো, উপরে পাটির সামনের 2টো দাঁত সোনা দিয়ে বাঁধানো। কথায় কথায় ছোট্টু সিং বললে, কি বলবো বাবু, আগাগোড়া ব্যাপারটা যে টেরই পেলাম না। না হলে কেন, তুমি তো ভেতরেই থাকতে। থাকতাম তো বাবু, কিন্তু সেদিন সিদ্ধির নেশাটা বোধ হয় একটু বেশিই হয়ে গিয়েছিল। বিছানার ওপর সাঁঝ থেকেই কেমন ঝিম মেরে শুয়েছিলাম। অনেক খাল্লার চেঁচামেচি হতে তবে টের পেলাম। বলো কি, অত গোলমাল তুমি শুনতে পাওনি? নেশা বড় বদ জিনিস বাবু, একেবারে অজ্ঞান করে দেয়। হুঁশ কি চাইছিল? কিন্তু একথা রাজাবাবু জানেন না, জানলে এক্ষুনি আমার চাকরি চলে যাবে। তাহলে তুমি সে রাত্রে দরজাটাও বন্ধ করে রেখেছিলে, কি বলো? হ্যাঁ বাবু, দরওয়াজা তো সেই রাত্রি 12টায় বন্ধ হয় সাধারণত। তার আগে দরওয়াজা বন্ধ করার হুকুম নেই। তবে সেদিন রাজাবাবুর হুকুমেই রাত্রি 10টায় দরজা বন্ধ করা হয়েছিল। তাছাড়া ভারী বজ্জাত ওই লাহিড়ী বাবু। বলবো কি বাবু, শালা মরেছে তাতে আমার এতটুকু দুঃখ হয়নি। ওর জ্বালায় রাত্রে কতবার যে আমাকে দরওয়াজা খুলে দিতে হয়েছে যখন তখন। ও অন্দরে রাজাবাবুর সঙ্গে দেখা করতে যেত। রাত্রেও বুঝি তিনি প্রায়ই রাজবাড়ির মধ্যে যেতেন? হ্যাঁ বাবু, প্রায়ই। যত সলা পরামর্শ রাজাবাবুর তো হতো ওই লাহিড়ী বাবুর সঙ্গেই। শুনেছি লাহিড়ী বাবু নাকি প্রায়ই রাত্রে রাজাবাবুর সঙ্গে দাবা খেলতে আসতেন। হ্যাঁ বাবু, রাজাবাবু খুব ভালো দাবা খেলতে পারেন। এরপর সুব্রত ছোট্টু সিংকে বিদায় দিয়েছিল সেদিনকার মতো।
সুব্রতর মনে মনে খুবই ইচ্ছা ছিল সমগ্র রাজবাটির অন্দরমহলটাও একবার ঘুরে দেখে, কিন্তু সুবিধা করে উঠতে পারেনি আজ পর্যন্ত। এমন কোনো একটা ছল ছুতো ও ভেবে ভেবে আজও বের করতে পারেনি, যাতে করে ওর ইচ্ছেটা ও পূরণ করতে পারে। কিন্তু নৃসিংহ গ্রামে যাবার আগে রাজবাড়ির ভিতর মহলটা ও একটিবার দেখতে চায়, এবং নিজের চোখে দেখবার যখন কোনো সুবিধাই নেই, বিকাশের উপরেই ওকে নির্ভর করতে হবে। সেই কথাটাই আজও বিকাশের কাছে উত্থাপন করবে। আগে হতেই ভেবে ঠিক করে রেখেছিল। ভৃত্য 2 গ্লাস শরবত ও কিছু ফল ডিশে করে সাজিয়ে নিয়ে এলো। দুজনে কথাবার্তা বলতে বলতে শরবত পান করছে। এমন সময় রাজবাড়ির একজন কর্মচারী সাইকেল হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয়ে বিকাশের হাতে একখানা খাম দিল। রাজা বাহাদুর পাঠিয়েছেন। কি ব্যাপার সতীশ? বিকাশ ব্যগ্রভাবে প্রশ্নটা করতে করতেই খাম ছিঁড়ে চিঠিটা পড়তে শুরু করে দিল। চিঠিটা পড়তে পড়তে বিকাশের মুখ গম্ভীর হয়ে উঠল। সুব্রত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলে, কিসের চিঠি? এক্ষুনি আমাকে একবার উঠতে হবে মিস্টার রায়। রাজা বাহাদুরকে কে বা কারা তার নিজের শয়নকক্ষে ছুরি মেরে হত্যা করবার চেষ্টা করেছিল। হ্যাঁ, সে কি? সুব্রত চমকে ওঠে। দেখুন দেখি কি ঝামেলা। বিরক্তি মিশ্রিত কণ্ঠে বিকাশ বলে। সতীশ স্তব্ধ হয়ে একপাশে আদেশের প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। এতক্ষণ একটি কথাও বলেনি। এবারে সে প্রশ্ন করল, আমি যেতে পারি হুজুর? হ্যাঁ যাও, রাজা বাহাদুরকে বলো গিয়ে আমি এক্ষুনি আসছি। উনি আহত হয়েছেন নাকি? সে সম্পর্কে তো কিছুই লেখেননি, কেবল অনুরোধ জানিয়েছেন এক্ষুনি একবার যেতে। সতীশ সাইকেলে উঠেছিল। সহসা ঘুরে দাঁড়িয়ে সুব্রতর দিকে তাকিয়ে বললে, অন্ধকারে ভালো করে আপনাকে আমি চিনতে পারিনি স্যার। রাজা বাহাদুর আপনাকেও যেতে বলেছিলেন রায়বাবু, কিন্তু আপনার বাসায় গিয়ে আপনাকে আমি দেখতে পেলাম না। চাকরও বলতে পারলো না আপনি কোথায় গেছেন। তুমি যাও সতীশ, আমি বিকাশবাবুর সঙ্গেই আসছি। সতীশ আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে পা গাড়িতে চেপে রওনা হয়ে গেল। আবার আততায়ীর আবির্ভাব। বিকাশ চটপট প্রস্তুত হয়ে নিল এবং দুজনে আর বিলম্ব না করে রাজবাড়ির দিকে দ্রুত পা চালিয়ে দিল। সুব্রত বিকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ব্যাপারটা যেন কেমন মনে হচ্ছে বিকাশবাবু? রাজবাড়ির অন্দরে অচেনা লোক এসে স্বয়ং রাজা বাহাদুরকে ছুরিকাঘাত করবার চেষ্টা করেছে। আমিও কিছু বুঝে উঠতে পারছি না কল্যাণবাবু। চলুন দেখা যাক। রাত্রি বোধ করি 9:45 হবে। রাত্রির কালো আকাশটা ভরে অসংখ্য হীরার কুচির মতো তারাগুলো ঝিলমিল করছে। ছোট শহর এর মধ্যেই নিঝুম হয়ে এসেছে। রাস্তায় লোকজন বড়টা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে 2-একটা কুকুরের ডাক শোনা যায় কেবল। রাস্তার দুপাশে কেরোসিনের বাতিগুলো টিম টিম করে জ্বলে। কারো মুখেই কোনো কথা নেই। দুজনে নিঃশব্দে পাশাপাশি এগিয়ে চলে বেশ দ্রুত পদক্ষেপেই। সুব্রতর মনে অনেক কথাই স্রোতের আবর্তের মতো পাক খেয়ে খেয়ে ফিরছিল। ব্যাপারটা সত্যিই কেমন যেন একটু গোলমেলে। কেউ রাজা বাহাদুরকে হত্যা করবার চেষ্টা করেছিল, তাও রাজবাড়িতে রাজা বাহাদুরের নিজ শয়নকক্ষের সামনের ছাদে। আজও কি তাহলে ছোট্টু সিং বেশি সিদ্ধির নেশা করেছে? আশ্চর্য, যা কিছু অঘটন ঘটছে সবই রাজ অন্তঃপুরের মধ্যে। এতগুলি লোকের সতর্ক দৃষ্টি এড়িয়ে আততায়ী কেমন করেই বা রাজ অন্তঃপুরে প্রবেশ করে এবং নির্বিঘ্নে তার কাজ হাসিল করে? রহস্যক্রমে ঘনীভূত হচ্ছে। সহসা একসময় বিকাশ চলতে চলতে সুব্রতকে লক্ষ্য করে বলে, আপনাকে আজ কদিন থেকেই একটা কথা বলবো বলবো মনে করছিলাম কল্যাণবাবু, কিন্তু রোজই ভুলে যাই। শেষ পর্যন্ত বলা হয়ে উঠছে না। কি বলুন তো? এর মধ্যে একদিন কিন্তু লাহিড়ির বাড়িটা আমি সার্চ করে এসেছি। তাই নাকি? কবে সার্চ করলেন? তার যেদিন খুন হয় তার পরদিনই সকালে লাহিড়ির বাড়িতে গিয়ে সার্চ করি। সার্চ করে কিছু পেলেন? না। তবে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমার সার্চ করবার পূর্বেই কোনো সহৃদয় ব্যক্তি সেই বাড়িতে গিয়ে কিছু সার্চ করে এসেছেন বলে মনে হলো যেন আমার। কিরকম? সুব্রত যেন কিছুই জানে না এইভাবে প্রশ্নটা করে। ঘরের মধ্যে তার সব বাক্স প্যাঁচড়াগুলি তালা ভাঙা অবস্থায় পড়েছিল। তাই আমার কষ্টটা ন দেওয়ায় ন ধর্মায়ই হয়ে গেল। বাক্স প্যাঁচড়াগুলো খুঁজে কিছুই পেলেন না? না। কতগুলো জামা কাপড়, নগদ কিছু টাকা ও খান কতক পুরাতন চিঠিপত্র, এবং তাতেই আমার ধারণা যে বাড়ির চাকর বামন বাক্সগুলো ভাঙেনি,
বাইরে থেকে কেউ সকলের অলক্ষ্যে যখন লাহিড়ীর মৃতদেহটা নিয়ে আমরা সবাই এদিকে ব্যস্ত ছিলাম, সেই ফাঁকে তার কাজ হাসিল করে চলে গেছে। সুব্রত কোনো জবাব দেয় না, নিঃশব্দে পথ অতিক্রম করে চলে। কিছুক্ষণ বাদে একসময় প্রশ্ন করে, হ্যাঁ ভালো কথা, একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছিলেন বিকাশবাবু, যে এই পুরাতন রাজবাড়ির ছাদ দিয়ে এক অংশ হতে অন্য অংশে অনায়াসেই যাতায়াত করা যায়? কই না তো, তাই নাকি? হ্যাঁ। ইতিমধ্যে এরা দুজনে মৃদু স্বরে কথাবার্তা বলতে বলতে প্রাসাদের সামনে এসে পৌঁছে গেছে। রাজবাটির মধ্যে এসে প্রবেশ করলো দুজনে। আজ সদর ও অন্দরের মধ্যবর্তী দরজাটা খোলাই ছিল এবং স্বয়ং ছোট্টু সিং দরজার সামনে লাঠি নিয়ে প্রহরায় নিযুক্ত ছিল। ওদের আসতে দেখে সে সেলাম জানালো। অন্দরের আঙিনায় পা দিতেই ওদের কানে এলো উন্মাদ নিশানাতের কণ্ঠস্বর। সাবধান সাবধান, that boy, that mischievous boy again started his old game. সুব্রত থমকে দাঁড়িয়ে পড়ে। আকাশে চাঁদ নেই, কেবল তারা। তারই মৃদু আলো আঙিনার উপরে এসে যেন অপূর্ব একটা মৃদু আলো ছায়ার সৃষ্টি করেছে। অতর্কিতেই সুব্রতর মনে পড়ে যায় মাত্র কয়েকদিন আগেকার একটা বিভৎস দৃশ্য। ওই তো, ওইখানে সতীনাথ লাহিড়ীর বিষ জর্জরিত মৃতদেহটা ধনুকের মতো পেকে পড়েছিল। তার অশরীরী আত্মা হয়তো এখনো এখানে নিঃশ্বাস ফেলে বেড়াচ্ছে। কে জানে। সহসা আবার নিশানাতের কণ্ঠস্বর শোনা গেল। আমায় তোমরা বোকা ঠাউরেছ বটে, ভাবছ এ আগুন নিববে? না, নিববে না। কে? ও বৌদি, তোমার চোখে জল নেই কেন? কেন কাঁদতে পারো না? কাঁদো, একটু কাঁদো বৌদি। কেমন করে পাপ সহ্য করে আছো আজও? দেখছো না সব পুড়ে গেল। রাত্রির স্তব্ধ অন্ধকার যেন গম গম করে ওঠে নিশানাতের কণ্ঠস্বরে। চলুন মিস্টার রায়। বিকাশবাবুর ডাকে সুব্রত নিজেকে যেন সামলে নিয়ে আবার পা বাড়ালো। ঘোরানো সিঁড়ি বেয়ে দুজনে এসে উপরের দালানে দাঁড়াতেই সামনে রাজা বাহাদুরের খাস ভৃত্য শম্ভুকে দেখা গেল। আসুন, রাজা বাহাদুর এই ঘরেই আছেন। ওরা বুঝলে শম্ভু ওদের জন্যই বোধহয় অপেক্ষা করছিল। সামনের ঘরটাই রাজা বাহাদুরের বসবার ঘর। শম্ভুর আহ্বানে দুজনে দরজার পর্দা তুলে ঘরে গিয়ে প্রবেশ করে। ঘরটার মধ্যে একটা যেন মৃত্যুর মতো স্তব্ধতা। একটা বড় আরাম কেদারায় সুবিনয় মল্লিক চোখ বুজে আর হয়ে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছেন মনে হয়। তার কোলের উপর দুটি হাত জড়ো করা, বুকে ও পিঠে একটা পট্টি বাঁধা। ওদের পায়ের শব্দে রাজাবাহাদুর চোখ মেলে তাকালেন। কে? আমরা। কল্যাণবাবু, বিকাশবাবু, আসুন। ব্যাপারটা কি রাজা বাহাদুর? বলছি, বসুন। দুজনে রাজা বাহাদুরের সামনাসামনি দুটো চেয়ার অধিকার করে বসলো। একটুখানি থেমে রাজা বাহাদুর বললেন, এ দেখুন, এবারে আপনাদের আততায়ীর আক্রোশটা আমার উপরেই এসে পড়েছিল, কিন্তু অল্পের জন্য বেঁচে গেছি। ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না রাজা বাহাদুর, বিকাশ প্রশ্ন করে। আপনারা জানেন হয়তো আমার শোবার ঘরের সংলগ্ন সামনে একটা ছোট খোলা ছাদ আছে। সন্ধ্যার দিকে অনেক সময় আমি সেই ছাদে একা একা ঘুরে বেড়াই। আজও বেড়াচ্ছিলাম। রাত্রি তখন বোধ করি 8টার বেশি হবে না। হঠাৎ একটা পায়ের শব্দ। চোখ মেলে চেয়ে দেখবার আগেই পিছন থেকে কে যেন আমায় ছোড়া মারলে। কিন্তু অন্ধকারেই হোক বা আমার নড়াচড়ার জন্যই হোক, লক্ষ্যভ্রষ্ট হয়ে ছোড়াটা বাঁ দিককার কাঁধের ওপর গিয়ে বিঁধে যায়। সঙ্গে সঙ্গে আমিও বিদ্যুৎ বেগে সরে যাই। আততায়ী ততক্ষণে এক লাফে সিঁড়িতে গিয়ে পড়েছে, আমার নাগালের বাইরে। লোকটার পিছু পিছু ছুটে গেলাম বটে, কিন্তু ধরতে পারলাম না। তখন এই চাকর বাকরদের ডাকলেন না কেন? প্রশ্ন করে সুব্রত। সেটা আমার ভুল হয়ে গেছে। আমি নিজেই ছুটতে ছুটতে সিঁড়ি পর্যন্ত আসি, কিন্তু পর মুহূর্তে লোকটা কোথাও যে উধাও হয়ে গেল তার কোনো পাত্তাই পেলাম না। তারপরে অবশ্যই চাকরদের ডেকে খোঁজ করলাম অনেকক্ষণ ধরে, কিন্তু সবই বৃথা। আততায়ী পালিয়েছে তখন।
কিন্তু সত্যি যদি কেউ এসে থাকে তাকে পালাতে হলে পালাতে হবে সেই নিচ দিয়েই। আর তো অন্য কোনো পথ নেই শুনেছি, বিকাশবাবু বললেন। ছোট্টু সিংহ কি কাউকে পালাতে দেখেনি? প্রশ্ন করে সুব্রত। না, ছোট্টু সিং তো সেই সন্ধ্যা থেকে নিচেই ছিল। আশ্চর্য, সুব্রত মৃদু স্বরে বললেন। আপনার বাড়ির চাকরদের প্রতি আপনার খুব বিশ্বাস না রাজাবাবু? প্রশ্ন করলেন এবারে বিকাশবাবু। হ্যাঁ, ওদের কাউকেই সন্দেহ করতে পারি না দারোগাবু। একাদিক্রমে বহির্মহলে যারা অন্তত 8-10 বছর চাকরি করে তারাই পরে আমাদের অন্তরে স্থান পায়। এবারের এই নিয়ম বরাবর চলে আসছে বহুকাল থেকে। তার মানে সন্দেহের বাইরে? সুব্রত বলে। হ্যাঁ। আঘাতটা কি খুব গুরুতর হয়েছে? সুব্রত প্রশ্ন করে। বোধ হয় না, ডাক্তারকে ডাকতে পাঠিয়েছি, এখনো এসে পৌঁছায়নি। কোথায় নাকি বাইরে বেড়াতে গেছে। নিজেই শম্ভুকে দিয়ে ফার্স্ট এড করিয়েছি। ঠিক এই সময় এক প্রকার হন্তদন্ত হয়েই ডাক্তার সোম এসে ঘরে প্রবেশ করলেন। তার হাতে ডাক্তারির কালো ব্যাগটা। ব্যাপার কি রাজা বাহাদুর, হঠাৎ এত জরুরি তলব? বাড়িতে ছিলাম না, এসেই শুনলাম এখনই ওষুধপত্র নিয়ে আসতে হবে। এসো ডাক্তার, মরতে মরতে বেঁচে গেছি। রাজা বাহাদুর কাঁধের ব্যান্ডেজটা খুলতে লাগলেন। অপেক্ষা করুন, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি হাতটা ধুয়ে আসি। যা করবার আমিই করব, ডাক্তার মৃদুস্বরে বললেন। পাশের অ্যাটাচড বাথরুমে ঢুকে হাত ধুয়ে এসে ডক্টর সোম ব্যান্ডেজ খুলতে লাগলেন। স্ক্যাপুলার ঠিক মাঝামাঝি একটা 1.5 ইঞ্চি পরিমাণ ক্ষত চুল। খুব বেশি রক্তক্ষয় হয়েছে বলে মনে হয় না। গোটাদিন স্টিচ দিয়ে চটপট ডাক্তার ব্যান্ডেজটা বেঁধে দিল। টিটেনাস ইঞ্জেকশনও দিতে ভুল হলো না। রাজা বাহাদুর ডক্টর সোমকে সমগ্র ব্যাপারটা তখন খুলে বললেন। কিন্তু ব্যাপারটা যে ক্রমেই ঘোরালো হয়ে উঠছে রাজা বাহাদুর, ডক্টর সোম বলতে লাগলেন। একেবারে রাজ অন্তঃপুরের মধ্যে এরকম খুন জখম হতে শুরু করলো, কার উপরে এখন বিপদ নেমে আসে কেউ বলতে পারে না। রাজা বাহাদুরও যেন বেশ চিন্তিত হয়ে উঠেছেন। মুখের ওপরে তার নেমে এসেছে যেন একটা চিন্তার কালো ছায়া। রাজা বাহাদুর, আপনার যদি আপত্তি না থাকে আমি একবার আপনার শয়নকক্ষ ও তার আশপাশটা ঘুরে দেখতে চাই, বিকাশ বললে। স্বচ্ছন্দে যান না, ঘুরে আসুন, মৃদু ক্লান্ত স্বরে রাজা বাহাদুর বললেন। আসুন কল্যাণবাবু, বিকাশ ডাকলে। আমাকেও যেতে হবে? আসুন না, একজোড়া চোখের চাইতে দুজোড়া চোখ অনেক বেশি দেখতে পায়, আসুন। যান কল্যাণবাবু, ঘুরে দেখে আসুন, রাজা বাহাদুর বললেন। আগে আগে বিকাশ, পশ্চাতে সুব্রত ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। সামনেই একটা টানা বারান্দা, পরপর 3টে ঘর। একটি রাজা বাহাদুরের বসবার ঘর, তারপরেই তার লাইব্রেরি ঘর ও সর্বশেষটি তার শয়ন ঘর। প্রত্যেকটি ঘরই বেশ প্রশস্ত। এক ঘর থেকে অন্য ঘরে 2 ঘরের মধ্যবর্তী দরজাপথে ও বারান্দা দিয়ে যাতায়াত করা যায়। শয়ন ঘরের পরই ছোট্ট একটি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠলেই সামনে খোলা ছাদ। ছাদটিও বেশ প্রশস্ত। ছাদের উপরে উঠলে দেখা যায় বাড়ির পশ্চাৎ দিকটা। চমৎকার একটা ফুলের বাগান। বাগানের সীমানায় উঁচু প্রাচীর, প্রায় 2 মানুষ সমান। বাইরে থেকে কারো আসা একেবারেই সম্ভব নয়, এবং ছাদে আসবারও ভিতর বাড়ি দিয়ে ছাড়া দ্বিতীয় পথ নেই। ওই ছাদের উপর দাঁড়ালেই পিছন দিকে 3 তলার ছাদ দেখা যায়। ছাদটি ভালো করে দেখে দুজনে আবার রাজা বাহাদুরের শয়নকক্ষে এসে প্রবেশ করল। শয়নকক্ষের সামনের দিককার জানালা পথে অন্দর ও বাহিরের সংযোগস্থল প্রশস্ত আঙিনাটি চোখে পড়ে। জানালাগুলোর কোনোটাতেই শিক দেওয়া নয়, খোলা। ওই জানালা পথেই সেদিন রাজা বাহাদুর বিষ জর্জরিত সতীনাথকে দেখতে পান। সুব্রত ঘুরে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে শয়নকক্ষটি বেশ ভালো করে দেখতে লাগলো। ঘরে আসবাবপত্রের তেমন কোনো বাহুল্য নেই। একটি দামি শয্যা বিছানো পালঙ্ক, ঘরের এক কোণে একটি মাঝারি গোছের আয়রন সেট, একটি আয়না বসানো আলমারি, ছোট ছোট 2টি বই ভর্তি ঘূর্ণায়মান বুক সেলফ। দেয়ালের গায়ে একটি দোনালা বন্দুক ঝোলানো, একটি 5 সেলের টর্চ বাতি ও দেওয়ালের কোণে একটি ছাতা। বিকাশ পাশের লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকলো। একটু পরে সুব্রত সেই ঘরে এসে প্রবেশ করে। দুঃখের হোমানল। এই ঘরটি অন্য 2টি ঘরের চাইতে আকারে একটু বড়ই বলে মনে হয়, এবং অন্য 2টি ঘরের চাইতে এই ঘরটি যেন একটু
বিশেষ রকম সাজানো গোছানো ও ফিটফাট। মেঝেতে দামি পুরো কার্পেট বিছানো আগাগোড়া। 4টি দেওয়ালই ঢাকা পড়ে গেছে আলমারিতে। প্রত্যেকটি আলমারিতে একেবারে ঠাসা বই। মধ্যখানে ছোট একটি গোল টেবিল, তার চতুষ্পার্শ্বে সোফা, কাউচ ও চেয়ার পাতা। ওরা দুজনেই ঘুরে ঘুরে চারিদিক দেখছিল। হঠাৎ কার গলা শোনা গেল, অত্যন্ত স্পষ্ট, যেন কে ঠিক ওদের সামনেই দাঁড়িয়ে কথা বলছে, অথচ তাকে ওরা দেখতে পাচ্ছে না। আশ্চর্য। তুমি ভাবো আমি বুঝি না বৌদি? তোমাদের ধারণা আমি একেবারে পাগল হয়ে গেছি। পাগল আমি হইনি, হয়েছে তোমরা, হয়েছিল দাদা। ওরা দুজনেই চমকে পরস্পরের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। ব্যাপারটা দুজনের কেউই যেন ভালো করে ঠিক বুঝে উঠতে পারছে না। পরিষ্কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, অথচ কাউকে দেখতে পাচ্ছে না ওরা। ই আবার কি হেয়ালি! রহস্যের খাসমহলই বটে এই রায়পুরের রাজপ্রাসাদ। একটু শুনেই তারা বুঝতে পারে স্পষ্ট এ নিশানাতেরই গলা। মনে হচ্ছে বুঝি দেওয়াল ফুটো হয়ে কথাগুলো ওদের কানে আসছে। তার তো যাওয়ার সময় হয়নি। নিশানাতের গলা আবার শোনা গেল। কিন্তু তবু তাকে যেতে হলো, প্রয়োজনের তাগিদে। তবু তোমাদের কারও খেয়াল হয়নি। কিন্তু আমি জানতাম এ আগুন এত সহজে নিভবে না। আগুন খান্ডব দাহনের মতো একে একে সব গ্রাস করবে। ঠাকুরপো, একটু শান্ত হও, একটু ঘুমোবার চেষ্টা করো। মেয়েলি মৃদু কণ্ঠ শোনা গেল। ঘুমোবো? ঘুম আবার আসে না বৌদি। ঘুমলেই যত দুঃস্বপ্ন আমার দু চোখের পাতার ওপর এসে যেন তাণ্ডব নৃত্য জুড়ে দেয়। সংসারে অর্থই যত অনর্থের মূল। এর চাইতে বড় শত্রু বুঝি মানুষের আর নেই। তাই তো এই অর্থের বিষাক্ত হাওয়া থেকে পালিয়ে বেঁচেছিলাম। ভাবছো হয়তো পাগল মানুষ পাগলামির ঝোঁকেই সব কথা বলছে। কিন্তু তাই যদি হয় তো পাগল সবাই। কে পাগল নয়? তুমি পাগল, আমি পাগল, বিনু পাগল, সবাই পাগল। আর পাগল না হলে কেউ অন্য একজনকে পাগল সাজিয়ে এমনি করে বন্দি করে রাখতে পারে? সুব্রত পাথরের মতোই যেন স্থির হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। আশ্চর্য, কোথা থেকে আসছে এই কথাবার্তার আওয়াজ? পাশের ঘর নয়, সামনে বা পিছনে ঘর নেই, উপরে ও নিচে ঘর আছে কেবল। তবে কি এই ঘরের উপরে বা নিচে এমন কোনো ঘর আছে যেখান থেকে ওই কথাবার্তার আওয়াজ আসছে? কিন্তু তাই যদি হয়, এত স্পষ্ট শোনা যায় কি করে? এ কি রহস্য, এ কি বিস্ময়! চকিতে সুব্রতর মনের মধ্যে একটা সম্ভাবনা উকি দিয়ে যায়। রহস্যে ঘেরা এ রাজবাড়ির এও হয়তো একটা রহস্য। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের চতুর্দিকে চোখ বোলাতে থাকে। কি দেখছেন চারিদিকে অমন করে চেয়ে, মিস্টার রায়? বিকাশ মৃদু কৌতুক মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে। সুব্রত মৃদু হেসে জবাব দেয়, দেখছি রায়পুরের রাজবাড়ির ওই রহস্যময় দেওয়ালগুলো, ওরাও কথা বলে কিনা। তাছাড়া ছদ্মবেশের অনেক লেঠা, হাতে সময়ও অল্প। তদন্তের ব্যাপারে এমনি তাড়াহুড়ো চলে না। এবার চলুন ও ঘরে যাওয়া যাক। রাজা বাহাদুর আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ চলুন। ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে ওরা রাজা বাহাদুরের বসবার ঘরে প্রবেশ করতেই রাজা বাহাদুর প্রশ্ন করলেন, দেখা হলো দারোগা বাবু? হ্যাঁ। কিছু বুঝতে পারলেন? না। রাত্রি প্রায় 11টা বাজে। আজকের মতো আমি বিদায় নেব রাজা বাহাদুর। কাল পারি তো সকালের দিকে একবার আসবো। বেশ তো, একবার কেন, যতবার খুশি আসুন না। সবসময়ই আমার ঘরের দরজা আপনার জন্য খোলা থাকবে, কোনো সংকোচই করবেন না। তারপর সহসা সুব্রতর দিকে তাকিয়ে বললেন, কল্যাণবাবু আপনি যাবেন না, একটু অপেক্ষা করুন। আপনার সঙ্গে আমার গোটাকত জরুরি কথা আছে। কল্যাণবাবু তাহলে আপনি পরেই আসবেন, আমি আসি, নমস্কার। বিকাশ নমস্কার জানিয়ে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। ডক্টর সোম আগেই বিদায় নিয়ে গিয়েছিলেন। বসুন কল্যাণবাবু। রাজা বাহাদুর অদূরে একটি চেয়ার নির্দেশ করলেন সুব্রতকে। একটু চুপ করে থেকে রাজা বাহাদুর সুবিনয় মল্লিক বললেন, সংসারে আপনার কে কে আছেন মিস্টার রায়? সুব্রত মৃদু হেসে বললে, সেদিক দিয়ে আমি একেবারে ঝাড়া হাত পা। আপনার কয়েকদিনের কাজে আমি বিশেষ সন্তুষ্ট হয়েছি কল্যাণবাবু। আপনি শুধু কর্মঠ ও পরিশ্রমী নন, বুদ্ধিমান। পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আপনাকে আমি এখন পরিপূর্ণ বিশ্বাস করি। তাই বলছি,
আপনারা হয়তো জানেন না এসব কিছুর মূলে আছে একটা প্রকাণ্ড ষড়যন্ত্র, এবং আমার বিরুদ্ধেই সে ষড়যন্ত্র চলেছে। দেখলেন তো আজ আমার জীবনের উপরে অ্যাটেম্প্ট পর্যন্ত হয়ে গেল। একটু থেমে আবার বললেন, অবশ্যই এতটা আমি ভাবিনি, কিন্তু এবারে আমায় সাবধান হতে হবে। আততায়ী জিঘাংসা কখন যে এরপর কোন পথ ধরে নেমে আসবে তাও বুঝতে পারছি না। তবে যদি বলেন প্রস্তুত থাকবার কথা, তা আমি থাকবো। আমার হয়েছে কি জানেন, শাঁখের করাত, আগে পিছে দুদিকেই কাটে। অর্থের মতো এত বড় অভিশাপ বুঝি আর নেই। রাজা বাহাদুর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সুব্রত বিস্মিত খুব কম হয়নি। ঠিক এতখানি সে মুহূর্ত আগেও চিন্তা করতে পারত কিনা সন্দেহ। উচ্ছ্বাসের মুখে কাউকে বাধা দেওয়া উচিত নয়, সুব্রত তা জানে। তাই কোনো কথা না বলে চুপ করেই রইল। রাজা বাহাদুর সুবিনয় মল্লিক আবার বলতে লাগলেন, জানি না আপনি আমাদের রাজবাড়ির সেই ভয়াবহ হত্যা মামলার সম্পর্কে জানেন কিনা। আমার ছোট ভাই সুহাসের হত্যার ব্যাপার খবরের কাগজে হয়তো পড়ে থাকবেন, তবু সব আসল ব্যাপার জানেন না। রাজা বাহাদুরের কণ্ঠস্বর অশ্রুদ্ধ হয়ে আসে। এত বড় লজ্জা, এত বড় অপমান, এ কলঙ্ক হয়ে জীবনেও বুঝি যাবে না। বুঝতে পারেন কি, ভাইয়ের হত্যা ব্যাপারের ষড়যন্ত্রের অভিযোগে কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে ভাই। উকিলের সওয়ালের জবাব দিচ্ছি, অনুমান করতে পারেন কি দিনের পর দিন সে কি দুঃসহ মর্মপীড়া। পৃথিবীর সবাই আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। আমার বিমাতা পর্যন্ত ঘৃণায় আমার কাছ থেকে দূরে সরে গেছেন। উত্তেজনায় রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। আমি ভুলতে পারি না সেসব কথা। এই বুকের মাঝে দাগ কেটে বসে আছে। কিন্তু সে যে মিথ্যা, সেও তো প্রমাণিত হয়ে গেছে রাজা বাহাদুর, শান্ত কণ্ঠে সুব্রত বলে। রাজা বাহাদুর জবাবে মৃদু হাসলেন। প্রমাণ তা হয়েছে বৈকি, কিন্তু বাইরের অপরিচিত আর 10 জন লোকের কাছে তার মূল্য কতটুকু? আমার নির্দোষিতাটা তো আইনের চোখে প্রমাণিত হয়নি আজ। আদালত বলেছে প্লেগের বীজ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে আমিও একজন নাকি ছিলাম। ছি ছি, কি লজ্জা, কি ঘৃণা! সবচাইতে মজার ব্যাপার কি জানেন কল্যাণবাবু, এ সম্পত্তির ওপরে আমার এতটুকুও লোভ নেই। এ সর্বপ্রকার দাবি দাওয়া আমি হাসি মুখে ত্যাগ করতে রাজি আছি, এখনই, এই মুহূর্তে। যে জিনিস যুগে বুকে গেছে তাকে মনে করে কেন আবার দুঃখ পান? সুব্রতর কণ্ঠে অপূর্ব একটা সহানুভূতির সুর জেগে ওঠে। কল্যাণবাবু, আপনাকে আমি একটা কথা বলবো? বলুন। আমি কিছুদিনের জন্য বিশ্রাম চাই। আমার অবর্তমানে একমাত্র লাহিড়ীর প্রতি আমি বিশ্বাস রাখতে পারতাম। তার আকস্মিক মৃত্যু আমার পক্ষে যে কত বড় চরম আঘাত তা কেউ জানে না, বুঝবেও না। তার হত্যার সঙ্গে সঙ্গে যেন আমার যাবতীয় মনের বল একেবারে নিঃশেষ হয়ে গেছে। আজ তার অবর্তমানে আপনি আমার একমাত্র ভরসা। সামান্য কয়েকদিনের পরিচয়ে বুঝেছি আপনাকে সত্যি বিশ্বাস করা যায়। আর একটা কথা, আজ আমি বেশ বুঝতে পারছি ঘরে বাইরে সর্বত্রই আমার শত্রু। ফলে আর কাউকেই যেন এখানে আজ আমি বিশ্বাস করতে পারছি না। বেশ তো, আপনি না হয় কিছুদিন গিয়ে কলকাতা থেকে ঘুরে আসুন। এদিককার যা দেখাশোনার প্রয়োজন আমিই করব, কিছু ভাববেন না। তা কবে আপনি যেতে চান? ভাবছি 5-6 দিনের মধ্যেই যাব। বেশ, তাহলে আমি নৃসিংহ গ্রামটা ঘুরে আসি। আমি এলেই আপনি যাবেন। রাত্রি অনেক হলো, অসুস্থ শরীর আপনার, এবারে বিশ্রাম নিন। রাজা বাহাদুরের কাছ থেকে বিদায় নিয়ে সুব্রত সে রাত্রের মতো উঠে দাঁড়ালো। রাত্রি বোধ করি 11:30 কি 11:45 হবে। সুব্রত অন্যমনস্কভাবে রাজা বাহাদুরের ব্যাপারটা ভাবতে ভাবতেই পথ চলছিল। একান্ত অপ্রত্যাশিতভাবে রাজা বাহাদুর সুবিনয় মল্লিক সহসা যেন নিজেকে উদ্ঘাটিত করে দিয়েছেন। আজকে যা ঘটল তাতে করে সুব্রতর অন্তত একটা কথা মনে হচ্ছিল, আততায়ী যেই হোক না কেন, রাজবাড়ির মধ্যে গতিবিধি তার আছে এবং রাজবাড়ির সমস্ত গলি খুঁজি তার চেনা, যার ফলে সে খুব সহজেই রাজা বাহাদুরকে আহত করে পালিয়ে যেতে পেরেছে। কিন্তু পালালো সে কোন পথে? ছাদ দিয়ে তো পালাবার কোনো পথ নেই। আর তাতেই মনে হয় গেছে সে রাজা বাহাদুরের শয়নকক্ষের ভিতর দিয়েই।
প্রবেশও হয়তো ওই পথ দিয়ে করেছিল সবার অলক্ষ্যে অতি গোপনে কোনো এক সময়। তারপর নিশানাথ, তাকে কি সত্যি বন্দি করে রাখা হয়েছে, না নিশানাথের বিকৃত মস্তিষ্কের উন্মাদ কল্পনা মাত্র? কিন্তু নিশানাথের স্বগত উক্তিগুলি সামঞ্জস্যহীন বিকৃত উক্তি বলে তো একেবারেই মনে হলো না। কথাগুলো যতই এলোমেলো হোক না কেন, মনে হয় না একেবারে অর্থহীন। বাড়ির বারান্দার সামনে এসে সুব্রত চমকে ওঠে। অন্ধকার বারান্দার উপরে ইজি চেয়ারে কে যেন অস্পষ্ট ছায়ার মতো শুয়ে, তার মুখে প্রজ্বলিত সিগারের লাল অগ্রভাগটি যেন কোনো জন্তুর চোখের মতো জ্বলছে অন্ধকারের বুকে। সুব্রত আশ্চর্য হয়ে যায়। কে তার বারান্দার ইজি চেয়ারটার উপর শুয়ে? এগিয়ে এসে সুব্রত বলতে যাচ্ছিল কে, কিন্তু তার আগে প্রশ্ন, কে? কল্যাণ নাকি? কে? কিরিটি? সুব্রত আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। কখন এলি? 3 দিন আগে, কিরিটি জবাব দেয়। 3 দিন হলো এসেছিস? তবে একদিন কোথায় ছিলি? হারাধনের ওখানে আত্মগোপন করে। সুব্রত পাশের একটা মোড়ার উপর উপবেশন করলো। হঠাৎ যে? হ্যাঁ, চলে এলাম, কারণ বুঝতে পারছি আর খুব বেশি দেরি নেই, একটা কিছু আবার ঘটতে চলেছে। আমারও তাই মনে হয়। তাছাড়া আজ ব্যাপার অনেক দূর এগিয়েছে। সুব্রত সংক্ষেপে আজ সন্ধ্যায় রাজা বাহাদুর ঘটিত সমস্ত ব্যাপারটা খুলে বলে গেল। কিরিটিকে সব শোনার পরেও এতটুকু বিচলিত মনে হলো না। ওর ভাব দেখে সুব্রতর মনে হলো সবকিছু শুনে যেন ও এতটুকু আশ্চর্য হয়নি। আলস্যে একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে কিরিটি বলে, থাক ওসব কথা এখন সুব্রত, রাত অনেক হলো। তোর শ্রীমান ঠাকুরহরিকে দুজনের মতো রান্নার জন্য বলে দিয়েছিলাম, খোঁজ নে তো রান্না হলো কিনা, বড্ড খিদে পেয়েছি। সুব্রত উঠে গেল খোঁজ নেওয়ার জন্য। ঠাকুরহরি জানালে, রান্না তৈরি বাবু, তবে আর দেরি করিস নে, আমাদের খেতে দে। সুব্রত বললে। আহারাদির পর ক্যাম্প খাটটির উপর শয্যা বিছিয়ে কিরিটি টান টান হয়ে শুয়ে পড়ল। তোর ব্যাপারটা কি মনে হয় কিরিটি? এতক্ষণে সুব্রত প্রশ্ন করল। কোন ব্যাপারটা? কেন, আজকে রাজা বাহাদুরের ব্যাপারটা? জিওমেট্রির অ্যাক্স গুলো তুই ভুলে গেছিস। থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। মানে সেই শুরু হতে আজকের ঘটনাটি পর্যন্ত। যদি মনে মনে বিচার করার চেষ্টা করিস তো মানে দেখবি সব এক সূত্রে গাথা। রায়পুরে ছোট কুমার সুহাস যাদের বা যার পরিকল্পনা মাফিক নিহত হয়েছে, সতীনাথ লাহিড়ীও তাদের প্ল্যান অনুযায়ী মৃত্যুবান খেয়েছে। কিন্তু তোদের রাজা বাহাদুরের ব্যাপারটা একেবারে অন্যরকম। কিন্তু একটা জিনিস আমার মনে খটকা লাগছে। আরে, হঠাৎ কিরিটি কথার মোড় ফিরিয়ে অন্য বিষয়ে চলে এলো। বললে, রাজা বাহাদুরের শোবার ঘর ও নিশানাথ যে ঘরে থাকে, সে দুটো ঘরই কি একই তলায়? বাড়িটা তো সর্বসময় 3 তলা লিখেছিলি। দোতলায় রাজা বাহাদুর থাকেন, নিশানাথ কি ওই দোতলায় কোনো ঘরে থাকেন না 3 তলায় থাকেন? তা তো ঠিক জানি না, তবে যতদূর অনুমানে মনে হয় নিশানাথের ঘর দোতলায় বা 3 তলায় নয়, দোতলা ও 3 তলার মাঝামাঝি কোথাও। কিরিটি সুব্রতর কথায় হেসে ফেললে। মাঝামাঝি মানে শূন্যে ঝুলছে নাকি? তাই বলেই তো মনে হয়। বলে সুব্রত নিশানাথের কথাগুলো সুবিনয় মল্লিকের লাইব্রেরি ঘরে দাঁড়িয়েও কেমন স্পষ্টভাবে শুনতে পেয়েছিল তা বললে। সুব্রত শেষের কথাগুলো শুনে কিরিটি যেন হঠাৎ উঠে বসে চেয়ারটার উপরে। বলে, তাই নাকি? কথাগুলো স্পষ্ট শোনা গেল? তাহলে তো আর মনে কোনো খটকাই নেই। রাজা বাহাদুরের আহত হওয়াটা খুবই স্বাভাবিক। এ দেখছি এখন তাহলে বোধহয় খুনির আসল প্ল্যানটা ঠিক অন্যরকম ছিল। তা হ্যাঁ রে, নৃসিংহ গ্রামে যাওয়া ঠিক তো? কিরিটি আবার অন্য কথায় ফিরে এলো। হ্যাঁ, পরশুই যাচ্ছি, আজও সে সম্পর্কে কথা হয়েছে। হ্যাঁ, এবারে আর দেরি না করে নৃসিংহ গ্রামটা চটপট সাথে করে আয়। 2-1টা সূত্র হয়তো সেখানে কুড়িয়ে পেতে পারিস। তোর কি মনে হয় নৃসিংহ গ্রামের মধ্যে সত্যিই কোনো সূত্র জট পাকি আছে? ভুলে যাচ্ছিস কেন? এই বিরাট হত্যাকাণ্ডের বীজ তো ওইখানেই ছিল সর্বপ্রথম। ভেবে দেখ,
শ্রীকণ্ঠ মল্লিক ওইখানেই অদৃশ্য আততায়ীর হাতে নিহত হন। তারপর সুধীনের পিতা, তিনিও সেইখানে নিহত হয়েছেন। দুটি ঘটনা সামান্য কয়েক মাসের ব্যবধানে মাত্র ঘটেছে। আমি এখানে তাড়াতাড়ি ছুটে এসেছি, তার কারণ আমি ভেবেছিলাম তোর বুঝি চাকরি ফুরলো, কেননা তোর আসল পরিচয় আর গোপন নেই, তুই ধরা পড়ে গেছিস। সে কি? কেন, এখনো তোর সে সম্পর্কে কোনো সন্দেহ আছে নাকি? বৎস, তুমি তো ধরা পড়েছই, এবং তোমার ওপর আসল হত্যাকারী সদা সতর্ক দৃষ্টিও আছে যেন। কি করে বুঝলি? তোমার মতে সকলের অজ্ঞাতে যখন তুমি সতীনাথ ভবনের সৎকার্যে ব্যস্ত ছিলে, ছাতের ওপরে যে ছায়ামূর্তির আবির্ভাব হয়েছিল, তিনিই আমাদের এই রহস্যের আসল মেঘনাথ, এবং তার দৃষ্টি সর্বক্ষণই তোর উপরে আছে। তাছাড়া তুই বোধহয় জানিস না, তুই যে কারণে সতীনাথ ভবনে আবির্ভূত হয়েছিলি, ঠিক সেই একই কারণে সেই মহাত্মাও সেখানে গিয়ে আবির্ভূত হয়েছিল একই সময়। তারপর মনে পড়ে তোর ঘরে কোনো মহাত্মার আবির্ভাব ঘটেছিল এবং তোর গোপন চিঠিপত্র হাতিয়ে চলে যায় সেদিন সে ওই একই ব্যক্তি। সেই দিনই তোর আসল পরিচয় তার কাছে পরিস্ফুট হয়ে গেছে। কথাগুলো নিঃশব্দে সুব্রত শুনে গেল। তারপর বললে, তাহলে? চিন্তার কোনো কারণ নেই। মহাপুরুষটি জানে না যে তার পশ্চাতে একা সুব্রতই নয়, আরো একজন আছে, যার চোখের দৃষ্টি এড়ানো তার পক্ষে শুধু কষ্টসাধ্যই নয়, দুঃসাধ্য। যে জিনিসটা সে হয়তো পরে তার বিবেচনা ও বুদ্ধির দ্বারা সমাধান করতে সক্ষম হয়েছে, সেটা কিরিটি রায় তোকে এখানে পাঠাবার আগেই এমনটি হলে কি করতে হবে তা ভেবে রেখেছিল, এবং সেই মতো সে কাজও করেছে। সিগার প্রায় নিঃশেষিত হয়ে এসেছিল। কিরিটি আর একটা নতুন সিগারে অগ্নিসংযোগ করল। মামলার আরো কথা। কিরিটি ঘরের মধ্যে ইতস্তত পাইচারি করছিল, আর সুব্রত ভাবছিল ব্যাপার এখন যা বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে তার কাজের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। এখন সে কোন পথে যাবে, কোন পথে অগ্রসর হবে? কিরিটির মুখের দিকে চাইলেই বোঝা যায় বর্তমানে সে কোনো গভীর চিন্তায় আচ্ছন্ন। এ সময় কোনো প্রশ্ন করলে তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না। রাত্রি প্রায় 2টো হলো। সুব্রত দু চোখের পাতায় ঘুম জড়িয়ে আসছে। সে শয্যার উপরে টান টান হয়ে শুয়ে পড়ল। শিয়রের ধারে খোলা জানালা পথে রাত্রির ঠান্ডা হাওয়া শিরশির করে এসে চোখে মুখে যেন একটা স্নিগ্ধ প্রলেপ দিয়ে যায়। সুব্রতর চোখের পাতায় ঘুম নেমে আসে। কিরিটির চোখে ঘুম নেই। ক্যাম্প খাটের ওপরে কাত হয়ে শুয়ে সে একটা সিগারে অগ্নিসংযোগ করে টানতে লাগলো। বাইরে চৈত্রের রাত্রি শেষ হয়ে আসছে। রাতের অন্ধকারে ক্রমশ অস্পষ্ট ভোরের আলো যেন ফুটে উঠেছে। রাত্রি শেষের আবছা আলোয় পৃথিবী অস্পষ্ট, কেমন যেন অচেনা। ঘুম আর হবে না এটা ঠিকই। একসময় কিরিটি ক্যাম্প খাটের উপর উঠে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দার একপাশে আগাগোড়া চাদর মুড়ি দিয়ে ঠাকুরহরি ঘুমোচ্ছে। চায়ের পিপাসা পেয়েছে। 1 কাপ চা হলে এখন মন্দ হতো না। কিরিটি আপাতমস্তক চাদরাবৃত ঠাকুরহরির গায়ে একটা মৃদু ঠেলা দিয়ে ডাকলে, ঠাকুরহরি। সামান্য ঠেলাতেই ঠাকুরহরির ঘুম ভেঙে যায়। কিরিটির ডাক না শুনেই ধরপড় করে ঠাকুরহরি উঠে বসে। হ্যাঁ, 1 কাপ চা খাওয়াতে পারো ঠাকুরহরি? ঠাকুরহরি উঠে মাথা নেড়ে সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। একটু পরেই সুব্রতর ঘুমটা ভেঙে গেল। চারিদিকের অন্ধকার কেটে গিয়ে আরো স্পষ্ট হয়ে উঠেছে। তখন চেয়ে দেখলে কিরিটি নেই। বারান্দায় কিরিটি আপন মনে পাইচারি করছিল। সুব্রত বাইরে এসে দাঁড়ালো। সুব্রত পায়ের শব্দে পাইচারি থামিয়ে কিরিটি ফিরে দাঁড়ালো। ঘুম হলো কল্যাণবাবু? হ্যাঁ, কিন্তু এ কি, তুই কি সারাটা রাত্রি জেগেই কাটাবি নাকি? তা মানে ঘুম এলো না কি করি? ঠাকুরহরি 1 কাপ ধুমায়িত গরম চা নিয়ে এসে দাঁড়ালো। কিরিটি পরম আগ্রহ ভরে ঠাকুরহরির হাত থেকে গরম চায়ের কাপটা নিতে নিতে স্মিত ভয়ে বললে, বাঁচালে বাবা। ও কি করে বুঝলো যে তুই এত ভোরে চা পান করিস? বুঝিয়ে দিয়েছি। চায়ের কাপে একটু চুমুক দিয়ে কিরিটি বললে, বেশ চাটি বানিয়েছো, হে থাকো, বেঁচে পড়তে থাকো। আমি হাত মুখটা ধুয়ে আসি। সুব্রত কুয়াতলার দিকে চলে গেল। বেলা তখন প্রায় 7টা। ভোরের সোনালি রোদে চারিদিক যেন খুশিতে ঝলমল করছে।
অকারণেই মনটা যেন আনন্দে ভরে ওঠে। সুব্রত ও কিরিটির মধ্যে কথাবার্তা চলছিল। আমাকে এখানে আচমকা আসতে দেখে নিশ্চয়ই তুই খুব অবাক হয়েছিস সুব্রত, কিন্তু না এসে আর আমার উপায় ছিল না। চারিদিকেই ক্রমে জট পাকিয়ে উঠছে। তবে আমি আত্মগোপন করেই আপাতত থাকবো, যাতে করে তোর কাজের কোনো অসুবিধা না হয়। যদিচ তার খুব একটা কোনো প্রয়োজন ছিল না বর্তমানে, তবু থাকবো। একটু থেমে সুব্রতর মুখের দিকে চেয়ে কিরিটি বলতে থাকে, তুই যখন প্রথমে এখানে আসিস আগাগোড়া সমগ্র ব্যাপারটা ঠিক এইভাবে তখনও রূপ নেয়নি। পরে একটু একটু করে ঘটনাচক্র বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, আর আমাদেরও এখন ঠিক সেইভাবেই এগোতে হবে। তুই এখানে আসার পর কি কোনো নতুন সূত্র পেয়েছিস? সুব্রত প্রশ্ন করে। এখানে আসবার পর তো পেয়েছি, তবে তোর চিঠিতেও আমি পেয়েছিলাম আগে। আচ্ছা, সতীনাথের হত্যাকারী কে বুঝতে পেরেছিস কি? ঠিক কে যে তা এখনো বুঝতে না পারলেও কার দ্বারা যে সেটা সম্ভব হতে পারে সেটা বোধহয় বুঝতে পেরেছি, এবং সেদিক দিয়ে যদি বিচার করিস তবে খুনি কে তা হয়তো কিছুটা বুঝতে পারবি। কিরিটির কথায় মনে হয় সুব্রত যেন একটু উদ্গ্রীবী হয়ে ওঠে, কিন্তু কোনো কিছু বলে না, চুপ করেই থাকে। কিন্তু সে কথা থাক, কিরিটি বলতে থাকে, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে তোকে তোর প্ল্যান মাফিক কালই নৃসিংহগ্রাম যেতে হবে, এবং সেখানে গিয়ে যথাসম্ভব চটপট চারিদিক দেখে শুনে যত তাড়াতাড়ি সম্ভব তোকে আবার ফিরে আসতে হবে। তুই ফিরে এলেই এখানকার তল্পি তল্পা আমরা গুটাবো। কলকাতায় এখনো আমাদের কিছু কাজ বাকি, তারপর যেতে হবে সেই সুদূর বোম্বাই। হ্যাঁ দেখ, নৃসিংহগ্রামের কাছারি বাড়ি ও তার আশপাশ খুব ভালো করে পরীক্ষা করবি, কেননা দুটো খুন ওই কাছারি বাড়িতেই হয়েছিল, এবং সেখানকার পুরানো কর্মচারীরা কেউ বদলায়নি, সবাই আছে এখনো। যতদূর জেনেছি নৃসিংহগ্রামের কাছারি বাড়িতে শিবনারায়ণ বলে যে বৃদ্ধ নায়েবটি আছেন, তিনি অনেক দিনের লোক। লোকটি শুনেছি অত্যন্ত সদাশয়, বয়স তার বর্তমানে 50-55 মধ্যে। লোকটা অত্যন্ত বলিষ্ঠ ও তৎপর। বিবাহাদি করেননি, একটি চক্ষু নাকি তার কানা, পাথরের অক্ষিগোলক বসান। স্থানীয় যে কয়েক ঘর সাঁওতাল ও বাউরি আছে রাজবাহাদুরের, তারা শিবনারায়ণকে দেবতার মতোই শ্রদ্ধা ও ভক্তি করে। এক কথায় শিবনারায়ণের তাদের প্রতি অখণ্ড প্রতাপ। রায়পুরের বর্তমান রাজা বাহাদুরের পিতা রাজা বাহাদুর রসময় মল্লিক তার পিতার মৃত্যুর কয়েক বছর আগে রাজ স্টেটের কয়েকজন পুরানো কর্মচারীকে পিতার সঙ্গে ঝগড়া বিবাদ করে কতকটা জেদাজেদি করেই কর্মচ্যুত করে নতুন কয়েকজন কর্মচারী বহাল করেন। তাদের মধ্যে শিবনারায়ণ চৌধুরী নৃসিংহগ্রামের অন্যতম। তারপর থেকেই শিবনারায়ণ এদের স্টেটে চাকরি করছে। আর সতীনাথ লাহিড়ী? সুব্রত প্রশ্ন করে। না, সতীনাথ সুবিনয় মল্লিকের নিযুক্ত লোক। তারপরে কিরিটি বলে, আমি নৃসিংহগ্রামে যেতাম ছদ্মবেশে, কিন্তু শিবনারায়ণ আমাকে চিনে ফেলতে পারে, তাই সেখানে তোকেই যেতে হবে। বলিস কি, শিবনারায়ণকে তুই চিনিস নাকি? সুব্রতর কণ্ঠে বিস্ময়। চিনি, সে এক অতীত কাহিনী, সময় মতো সে আর একদিন বলবো। ঠিক পরিচয় না থাকলেও সে আমার নাম শুনেছে, এবং আমিও তাকে ভালো করেই চিনি তার কার্যকলাপের মধ্যে দিয়ে। মহাত্মাদের পরিচয় কি কখনো গোপন থাকে রে? তার যে স্বরূপেই প্রকাশ। শিবনারায়ণের এক ছোট ভাই ছিল, নাম তার নরনারায়ণ। শিবনারায়ণের চাইতে সে প্রায় 10-11 বছরের ছোট। পরিচয়টা আমার তার সঙ্গেই, মানে নরনারায়ণের সঙ্গেই বেশি ছিল। তিনিও একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন কিনা। তার মানে অতীতে একবার তার সঙ্গে আমায় মুখোমুখি দাঁড়াতে হয়েছিল। তাই নাকি? তা সে মহাত্মাটি এখন কোথায়? সুব্রত হাসতে হাসতে প্রশ্ন করে। বর্তমানে তিনি বছর 6-7 হলো গত হয়েছেন। কোন একটি খুনের দায়ে নরনারায়ণ ধরা পড়েছিল। কোর্টে যখন বিচার চলছে এমন সময় জেল ভেঙে প্রাচীর টপকিয়ে পালাতে গিয়ে প্রহরারত সেন্ট্রির বন্দুকের গুলি খেয়ে প্রাণ হারায়। সাধারণত প্রহরীদের হাতে নিশানা অব্যর্থ হয় না, কিন্তু কি জানি নরনারায়ণের বেলায় ইট ওয়াজ আ সাকসেস। বোধহয় ওইভাবে তার মৃত্যু ছিল বলেই। এসব কথা তো কই এতদিন তুই জানাস নি? মনে ছিল না তাই।
পুরাতন ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে কয়েকদিন আগে সব জানতে পারলাম। তবে হ্যাঁ, কথাটা তাহলে তোকে খুলেই বলি স্পষ্ট করে। সেখানে গিয়ে একটা কথা কিন্তু সর্বদা মনে রাখিস, গোখ্র সাপের চাইতেও সাংঘাতিক ওই শিবনারায়ণ চৌধুরী লোকটা। খুব হিসাব করে পা ফেলবি। সামান্য এতটুকু ভুল হয়েছে কি আর রক্ষা নেই, সঙ্গে সঙ্গে মৃত্যু ছবল দেবে সে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।